গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে একতলা বাড়ির ছাদটিতে, কিন্তু বিয়ের অনুষ্ঠান হবে কনভেনশন হলে। শিশিরের মামার মামাতো ভাইদের কত শত রাজনৈতিক কাছের লোক আসবেন বিয়েতে, তাই টাকা পয়সার বন্যা বইয়ে দিচ্ছে এভাবে। কনেকে পার্লার থেকে নিয়ে আসতে রাত প্রায় 9টা বাজল। অনুষ্ঠান শুরু হলো তারও পর। শিশির সন্ধ্যে থেকে চুপচাপ বসেছিল ছাদে। মেহমান আসার আগেই মামাতো ভাইরা আর তাদের বন্ধুরা এসে গান বাজনা হই হুল্লোড় লাগিয়েছে। বিকেলে যেটুকু বা মন লেগেছিল এই বাড়িতে সন্ধ্যের পর তাও দুঃসহ লাগছে। আর আলতা অসভ্যটাকে সে কতবার বলেছে ছাদে আসবি না, কথাই শুনছে না। একটু পর পর ধেই ধেই করে আসছে যাচ্ছে। শিশিরের চোখে পড়েছে তার মেজো মামার ছেলে তৌহিদকে। আলতা যেমন নাচতে নাচতে উপরে আসছে, তেমনি নেচে নেচে তৌহিদ ভাইয়ের নজরও আলতার ওপর ঘুরছে। মেজাজের শেষ দশা তাতেই হলো। না চাইতো এবার শিশিরের দৃষ্টি আলতাকে খেয়াল রাখছে। আলতা যেদিকে তাকেও সেদিকে যেতে হচ্ছে। কারণটা অবশ্য তৌহিদ ভাইয়ের চরিত্র। বাড়িতে জাহিদ ভাই আর বাকিরা যেমনই হোক, সরাসরি কোনো মেয়ের দিকে হাত বাড়াবে না, কিন্তু তৌহিদ ভাইয়ের যেসব স্ক্যান্ডাল সে শুনেছে তাতে আলতা, শিউলি কিংবা অন্য কোনো সুন্দরী মেয়ে নিরাপদ নয় তার সামনে। আর আলতাকে নিয়ে তৌহিদ ভাইয়ের দৃষ্টি তো স্পষ্ট লোলুপ। নিজের বাড়ি বলে যে একদম সংযত থাকবে তার কি গ্যারান্টি? অনুষ্ঠান শুরু হওয়ার পরই সবাই, মুরব্বীরাও সবাই ছাদে চলে এসেছে। তাতেই কিছুটা স্বস্তি পেল শিশির। আলতাকে ডেকে বা ধমকে বলল মায়ের কাছছাড়া না হতে, কিন্তু শিউলি তো এক গাদা মেয়ের ভিড়ে। তাকেও ডাকলো বার কয়েক, কিন্তু সে বের হলো না সেখান থেকে। বোঝাই যাচ্ছে এখানকার চাকচিক্য তাকে সম্মোহিত করে রেখেছে। বেশি জোরাজুরি না করে শুধু সাবধান করলো মেয়েদের আলাদা যেন না ঘুরে কোথাও, অথবা মায়ের কাছে যেন যায়। নকশি আজ একা, আবার জয়তুনও একা, তাই জয়তুনই ডাকলো, নকশি কাম শেষ কইরা আমার ঘরাইয়া ঘুমা। আসতাছি ভাবি, একলা ঘুম আসবো না, আপনার সাথেই ঘুমাবো, বলেই নকশি স্কুলের কিছু কাজ গোছালো। আগামী সপ্তাহে পরীক্ষা শুরু হবে। এদিকে আলতাকে বারণ করার পরও বিয়েতে গেল। পড়াশোনাটা এখন আর আগের মতো নেই। শিশিরটাও বড় পাগল। কি দরকার ছিল এমন উড়নচণ্ডী মেয়েকে বিজ্ঞান বিভাগে দেওয়ার? মাথা ভালো তার, কিন্তু সে তো পড়েই না ঠিকঠাক। হাজারটা চিন্তা নিয়ে নকশি ঘর তালাবদ্ধ করে চলে গেল শরৎদের ঘরে। রাত প্রায় 10টা বাজে। আজ শরৎ কিংবা আহসানুল্লাহ কেউই আসেনি এখনো। নকশি আর জয়তুন খাটে বসল। জয়তুনের ঘরে এ খাটটা নতুন। কিছুদিন আগেই শরৎ ভালো সেগুন কাঠ কিনে অর্ডার দিয়ে বানিয়েছে তার মায়ের জন্য। শিউলির জন্য আলাদা ঘর আছে, কিন্তু নতুন খাট পেয়ে সে আর অন্য ঘরে ঘুমায় না। পাশাপাশি দুজন স্বামীহীনা নারী। একজনের বয়সে মধ্য পেরিয়ে যাচ্ছে, আর অন্যজন সবে তার যৌবনের বয়সের ভারী বেলায়। অল্প বয়সে মেয়ের মা হওয়াতেই যেন সে নিজেকে সর্বদা একটু বয়স্ক প্রমাণ করতে চায়। আহসানুল্লাহর বন্ধু জহির এখনো পথ চেয়ে আছে নকশির। লোকটা তরুণ বয়সে প্রেমে পড়েনি, আর যখন প্রেমে পড়ল তো আর কোনো দিকে মন দিতে পারল না। জহিরের আপন বলতে বিধবা মা ছিল। সেও বছর 5 হলো দুনিয়া ত্যাগ করেছে সন্তানের রঙিন জীবন না দেখি। এ নিয়ে অবশ্য নকশির কিছু করার নেই। সে বারংবার বলেছে মেয়ে রেখে সে আর দ্বিতীয় বিয়ে করবে না। মেয়ের বাবা আর তার ভিটেও এখন মেয়ের কপালে জুটবে না। এই মেয়েকে কোন দরিয়ায় ফেলে সে নিজের নতুন সংসার সাজাবে। আর এখন তো মেয়েটা যথেষ্ট বড়ই হয়ে গেছে। এই তো সেদিনও একজন এসে খুব করে ধরল মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। মেয়েটাও হয়েছে তার মতো সুন্দরী না, বরং তার চেয়েও শতগুণ বেশি সুন্দর। তাই তো এইটুকুনি মেয়ের পেছনে কতজনের সু আর কুদৃষ্টি তার ইয়ত্তা নেই। এতদিন তেমন ভয় লাগেনি মেয়ে নিয়ে, আর তার কারণ হয়তো শিশির। কিন্তু যখনই মনে পড়ছে শিশির ঢাকা চলে যাবে আর দিন 3 পর,
তখন আলতা যে পরিমাণ বেয়ারা, কখন কোথায় খেলতে যাবে, কার সাথে মিশবে কে জানে। তখন নজরে নজরে রাখাও তার পক্ষে সম্ভব হবে না। ভেবে ভেবেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জয়তুন খেয়াল করতে বলল, কি হয়েছে রে নকশি? এমনে শ্বাস ছাড়লি কে? ভাবি, আমার কেমন জানি ভয় লাগছে। আলতাকে নিয়ে চিন্তা বাড়ছে দিন দিন। এর আগে একদিন শাওনের সাথে মারামারি হলো শিশিরের, মনে আছে? জয়তুন মুখটাকে ধারালো করে বলল, মনে থাকবো না আবার? ওই হারামজাদা আমাগো শিশিরে কেমনে মারল? বাপটা যেমন শয়তান, তার ঘরে হইছেও আরেকটা শয়তান। লুচ্চার ঘরে লুচ্চা হইছে। নকশি চমকে গেল জয়তুনের রাগী মুখ দেখে। তার মনে হলো কোনো কারণ আছে এই রাগের পেছনে। সে আলতাকে নিয়ে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু জয়তুনের কথা শুনে মনে প্রশ্ন জাগলো, কি হয়েছে ভাবি? শাওনের আব্বার সাথে কোনো ঝগড়া বিবাদ আছে? ঝগড়া বিবাদ ওই লুচ্চার লগে? হারামির ঘরে একটা কুজা তৈরা। তোর বড় ভাই মরার সময় আমি তো আরো জোয়ান আছিলাম। তুই যখন আইলি তখনও তো আমার বয়স ভারী না, দেখছস? নকশি জবাব দিল, হ্যাঁ, তখন তো শরতেই মাত্র 8 কি 9 বছরের ছিল। আপনার তো ভরা যৌবন। হ, তখনই ওই ইবলিশ শয়তান পিছে লাগছিল। ঘরে বউ পোলাপান থুইয়া আমার ঘরে ঢোকার কত চেষ্টা চালাইছে। শুধু আমার ধারের মুখের ডরে বেশি বাড়তে পারে নাই। জয়তুনের কথা শুনে তার মনটা খারাপ হয়ে গেল। এই সমাজে স্বামী ছাড়া নারী ঢেকে না রাখা মিষ্টির মতো। কোথা কোথা থেকে কেমন করে যে মাছি এসে বসতে চায় তার ঠিক নেই। নিজের মনে দুঃখ আর কি বলবে বুঝতে পারে না নকশি। এই পরিস্থিতিতে সেও কি কম পড়েছে? আগে যখন প্রাইমারি স্কুলে মাস্টারি করত, তখন সেখানকার হেডমাস্টারও কম কীর্তি করেনি তার সাথে। এরপর বাজারে মাংস কিনত এক দোকান থেকে, সে লোকটাও কত বাজে কাহিনী করেছে। চারপাশে শেয়াল শকুনের কমতি ছিল না তার এইটুকু বয়সে। এখন যত ভয় মেয়েটাকে নিয়ে। জয়তুন আর নকশির কথার মাঝে শরৎ আর আহসানুল্লাহ বাড়ি ফিরল। জয়তুনের ঘরেই খাবে আহসানুল্লাহ, তাই শরৎ আর তার চাচাকে একসাথেই খাবার দিল শরতের ঘরে। চাচা ভাতিজা খেতে খেতে কিছু আলাপ করছিল, তার মাঝে জয়তুন কথা তুললেন, আহসানুল্লাহ, একটা কথা কর ছিল। বলেন ভাবি। শরৎ ভাতে তরকারি নিতে নিতে আর চোখে তাকালো মায়ের দিকে। মনে মনে বলল, এখন এসব বলো না আম্মা। মনের কথা মনে থাকতেই জয়তুন বললেন, শরতের বিয়া করাইতে চাইতেছি। তুমি কি কও? কি বলেন ভাবি? মাত্র অনার্স পরীক্ষা শেষ হইছে ওর, এখনো ঠিকঠাক ব্যবসাটা নিয়ে সফলতা দেখেনি। যা করছে তা কম না, কিন্তু ঘরে শিউলি আছে, তার ভবিষ্যৎ। বিয়ে শাদী ভেবে অন্তত আরও কিছু জমা হোক, মানে টাকা পয়সা। জয়তুন দমে গেলেন, আর শরৎ মনে মনে প্রচণ্ড খুশি হলো। তারও ভাবনা সে আগে কিছু জমাবে শিউলির জন্য। ধুমধামে বোনকে বিয়ে দিয়ে মায়ের জন্য পার্মানেন্ট কিছু করে তবেই নিজের সংসার। পরের মেয়ে এসে সংসার কেমন রাখবে তা আগেই বলা যায় না। জয়তুনের কথা ফুরিয়ে গেল। আলতা কোথায় আম্মা? আছে এইদিকে। এই দিকটা কোন দিক? অধৈর্য হয়ে প্রশ্ন করে শিশির। তার উৎকণ্ঠা টের পায় না শিফা। সেই স্টেজে থাকা তার ভাতিজির হলুদ দেখতে ব্যস্ত। মনে মনে রাগ হচ্ছে, কিন্তু রাগ প্রকাশের আপাতত কোনো জায়গা না পেয়ে সে উল্টো দিকে গেল। পুরো ছাদ তন্ন তন্ন করেও সে আলতাকে পেল না। মাথাটা এত গরম হতো না যদি না একটু আগে তৌহিদ ভাইয়ের বলা কথাগুলো শুনত। মাত্র মিনিট 5 আগেই সে চিলে কোঠার ঘরের দরজায় ছিল, ভিড় থেকে একটু সরে। শোরগোলের মাঝে কানে এলো কিছু কথা। তৌহিদ, মেয়েটা কে রে দোস্ত? কোন মেয়ে? তৌহিদ প্রশ্ন করতে তার বন্ধু বলল, ওই যে তোর ফুফুর সাথে সাথে ঘুরছে দেখলাম। খবরদার দোস্ত, নজর দিস না। ওইটা আমার পাখি, আমার হবু বউ। বাচ্চা বউ হবে আমার।
আমি কালই বিয়ের প্রস্তাব দিব ফুফুর কাছে। দোস্ত, তুই বিয়ে, এটা কি সম্ভব? চিল করিস, সাথে আমারও দিস। দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করিস না আমার সামনে। কিন্তু তোর সাথে বিয়ে দিতে রাজি না হয় মানে? তোর ফুফু তো জানে তোর চরিত্র। চুপ কর শালা, সব ব্যবস্থা আজই করব। বিয়ে না দিয়ে যাবে কই? থাক তুই, আমি আসছি। তহিদ কথাটা বলে চিলেকোঠা থেকে বের হচ্ছিল। তার পায়ের শব্দ শুনতেই শিশির সরে গেল সেখান থেকে আর আলতাকে খুঁজতে লাগলো। তার মাথা ভোবো করছে। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো কোনো সিনেমার সংলাপ শুনল সে। এত অধপতন এমন সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের হতে পারে তা ভাবতেই গা জ্বলে উঠল। আব্বা হয়তো এ কারণে নানা বাড়ির কাউকে পছন্দ করে না। শিশির অনেক খুঁজে আলতাকে ছাদে না পেয়ে নিচে গেল। মা যে ঘরে থাকবে সে ঘরের দরজা খোলা। অস্পষ্ট দেখা যাচ্ছে আলতা তার শাড়ির কুচি ঠিক করছে। বাদিকে তাকাতেই দেখল সিঁড়ি বেয়ে তহিদ ভাই এদিকেই আসছে। শিশির আর কোনো খেয়াল না রেখে ঝট করে সে ঘরে ঢুকল। তার ধারণা সঠিক করে দিয়ে তহিদ ভাইও এসে সে ঘরের দরজায় দাঁড়ালো। তৎক্ষণাৎ আর কিছুই মাথায় এলো না শিশিরের। সে দুহাতে আলতাকে টেনে নিজের সাথে জড়িয়ে আচমকা তার ওষ্ঠে নিজ অধরে মিশিয়ে দিল। তহিদ দরজার সম্মুখে থমকে গেল। এত বড় ঝটকা তার জন্য সামাল দেওয়া একটু কষ্টের হলো। সে শিশিরকে দেখে সামলালো। আর যাই হোক, ছোট ভাইয়ের প্রেমিকার দিকে নজর দেওয়ার মতো লোক সে নয়। বড় ভাবি হলো অন্য কথা। মনে মনে এমনটা ভেবেই সে দরজা ছেড়ে সরে গেল। কিন্তু নবজৈবন প্রাপ্ত শিশির ভুলে গেল ক্ষণিকের জন্য পার্থিব সকল ভয়, ভাবনা, রাগ। অধরের এই চমকপ্রদ স্পর্শে হিতায় জ্ঞানশূন্য শিশিরের একটা হাত ধীরগতিতে উঠে এলো আলতার বক্ষ পিঞ্জরের। ছটফটিয়ে আলতা ধাক্কা মেরে বসল শিশিরকে। মাত্র কয়েক সেকেন্ড নাকি কয়েক মিনিট নিস্তব্ধ এক তুফান লণ্ডভণ্ড করে দিল শিশিরের মন আর আলতার কিশোরী মনকে। এক মুহূর্ত আর দেরি না করে বেরিয়ে গেল শিশির। ধপাস করে মেঝেতে বসে পড়ল আলতা। প্রচণ্ড রকম ধুমধামে হলুদ হচ্ছে বাড়ির ছাদে। শিফা বহুদিন বাদে ভাই বোনদের সাথে কোনো আনন্দে সামিল হয়েছে, তাই হয়তো খেয়াল নেই আলতার শিউলির। শিউলি মিশে গেছে তার চেয়ে বড় আর সমবয়সী এবারের অন্যান্য মেয়েদের সাথে। কিন্তু আলতা একা ছিল, তার সমবয়সী কেউ নেই। আর শিউলি নিষেধ করেছে তাদের সাথে সাথে যেন না থাকে। শিউলি অনেক আগে থেকেই আলতাকে সহ্য করতে পারে না, তার রূপ সৌন্দর্যের জন্যই। ইদানিং আরও বেশি অসহ্য লাগে তার আলতাকে। কদিন আগে একটা ছেলের সাথে কলেজে একটু ভাব হয়েছিল তার। একদিন লাইব্রেরিতে দেখা করতে গিয়ে আলতার সাথে দেখা হয়। আলতা তো শিউলি আপা বলতে পাগল। দৌড়ে সামনে যায় তাদের। দু চার কথার পর বাড়িতে কাউকে বলে না দেয় সেই ভয়ে ছেলেটিকে বন্ধু বলে পরিচয় দেয় আলতার কাছে। সেই ছেলে এখন আর তার সাথে মিশছে না। বিভিন্ন বাহানায় তাকে এড়িয়ে চলে আর প্রায়ই আলতার স্কুলের সামনে যায়। এই থেকে শিউলি তাকে চক্ষুশূল হিসেবেই দেখে। মনের ভেতর তাই নিয়ে সে কি চাপা রাগ, শুধু শিশিরের ভয়ে সে আলতাকে কিছু বলতে পারে না। আলতা নেই চোখের সামনে অনেকটা সময় ধরে। এ নিয়ে কারো চিন্তা নেই। যে মানুষটার চিন্তা হয় সেই নিজের ভুলের কারণে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আলতা কোথায় তা নিয়ে মাথা ঘামানোর আপাতত কেউ নেই। অন্ধকার ঘরে দুহাঁটু মুড়ে মেঝেতে বসে আছে আলতা। থরথর করে কাঁপছে পুরো শরীর, সেই সাথে হিমশীতল হয়ে আছে তার গা। কিশোরী মন ভয়ঙ্কর অথচ অন্যরকম অজানা এক অনুভূতির সঙ্গে পরিচিত হয়েছে এই তো খানিক আগেই। কে ছিল সে অনুভূতি তা তার জানা বোঝার ঊর্ধ্বে। উষ্ণ স্পর্শ, পরিচিত জন আর অযাচিত মুহূর্ত। এই তো গত বছরেও সে তার স্কুলের বাংলা ম্যাডামের কাছে শুনেছে এই বয়সেই কত কত ব্যাপারে সাবধান থাকার কথা।
সেই সাবধানতা এমন কিছু ইঙ্গিত কি ছিল? ভয়ার্ত মন হাজার রকম ভাবনা ভাবতে গিয়ে মনে হলো শিশির ভাই যা করলো তা অন্যায়, অনেক বড় খারাপ কাজ করেছে তার সাথে। কিন্তু এরপর তার ভাবনা ফাঁকা। শুধু মনে পড়ে শিশির কিভাবে ঘরে ঢুকেই তাকে জড়িয়ে নিল নিজের মাঝে। এই শিশির ভাই অন্য এক মানুষ, যাকে সে ছোটবেলা থেকে দেখে আসছে। যেই শিশির ভাই তার মায়ের অতি আদরে, যেই শিশির ভাই তার চোখে জমদূত, সে এই শিশির ভাই নয়। কিশোরী আলতার ভেতর তুমুল এক ঝড় বয়ে গেল। চঞ্চল দুরন্ত আলতা হঠাৎ থমকে গেল তার চঞ্চলতার বিসর্জন ঘটিয়ে। মধ্যরাত অবধি অনুষ্ঠান চলল। তারপর যখন শিফা নিচে এলো, তখন তার মনে পড়ল সে আলতাকে দেখেনি একবারও। চিন্তায় বুক ধরফর করে উঠল এবার। শিউলিও তার সাথেই নিচে নামছিল। শিফা তাকেই প্রশ্ন করল, আলতা কই শিউলি? দেখিনি কাকি। কি বলতেছিস? ওরে তো তোর সাথে থাকতে কইছিলাম। ছিল না বলে শিউলি চলে গেল ঘরের দিকে। যে ঘরে তাদের থাকতে দিয়েছে সে ঘরে ঢুকতেই শিউলি চিৎকার করে উঠল। শিফা দৌড়ে আসছিল চিৎকার শুনে। তখন আবার তৌহিদও কোনো কারণে সেদিকে এসেছে। কি হয়েছে ফুফু? কে চিৎকার করলো? শিউলির গলা। শিফা কথাটা বলেই ঘরে ঢুকলো, পেছন পেছন তৌহিদ। ঘরে ঢুকতেই শিফার মাথা যেন ঘুরে গেল। আলতা মেঝেতে পড়ে আছে, তার গায়ের আঁচল ঠিক জায়গায় নেই। চোখের নিচে কাজল লেপটে গালেও দাগ। স্পষ্ট বোঝা যাচ্ছে চোখের পানিতে কাজল ধুয়ে মুছে একাকার হয়েছিল। শিফা দ্রুত মেঝেতে বসে আলতার কপাল গাল ছুঁয়ে দেখল। তাকে জোরে জোরে দুবার ডাকতে আলতা জেগে গেল, সাথে হিসকি, যেন এখনই সে কান্না করছিল। শিফা ব্যস্ত হয়ে প্রশ্ন করছে একের পর এক, তার কি হয়েছে, মেঝেতে কেন? আলতা একদম থম মেরে বসে আছে। উৎকণ্ঠা শিফার প্রশ্নগুলোর জবাব কি দিবে? কেন সে এখানে পড়েছিল? আলতা মুখ খোলার আগে তৌহিদ বিড়বিড় করল, যা রোমান্টিক মুভি চালাইছে সন্ধ্যায়, তাতে ক্লান্ত হয়ে মনে হয় বিছানায় যাওয়ার সময় পায় নাই। বয়স হয়তো এখনও 15 মাস, কিন্তু কাজে একদম ভর জৈব না। তৌহিদের বিড়বিড়িয়ে বলা কথা তিনজনই শুনল, কিন্তু কেউ স্পষ্ট কিছু বুঝল না। শিউলির একটু বোধহয় সন্দেহ হলো। সে জানার জন্য জিজ্ঞেস করল, কি বললেন তৌহিদ ভাইয়া? কিছু না। তৌহিদ চলে গেল। শিফা আবারও প্রশ্ন করল আলতাকে, সে এখানে কিভাবে এলো, নিচে কেন শুয়েছিল? আলতা বুঝতে পারল না মামিকে কি বলবে। শিশির যা করল তা কি মামিকে বলে দিবে? এতদিন তো তাই করেছে। মা মামিরা বলতো, কোনো ছেলে গায়ে হাত দিলে বা তোর পাশ ঘেঁষতে চাইলে বা অন্য কিছু যাই হোক, কখনো যেন তাদের তিনজনের কাছে না লুকায়। কিন্তু আলতার এই মুহূর্তে মনে হলো আর যা হয়েছে তা মামিকে বলা যায় না, শিউলি আপাকেও না, আর না নিজের মাকে। সে কাউকে বলবে না। কিন্তু শিশির ভাই অমন করলো কেন? রাগে তো সবসময় থাপ্পড় মারত অথবা চুলের বেনি টেনে ধরত, কিন্তু আজ যা করলো তা ভিন্ন। সে বেশি না হলো মুভি ড্রামা দেখেছে কিছু। কিছুদিন আগেও শিউলি আপার সাথে বসে বিদেশি মুভি দেখেছে, আর তাতে এমন কিছু হয়েছিল। কিন্তু সেখানকার চরিত্র দুজন ছিল একই ভার্সিটিতে পড়ুয়া বন্ধু। তাদের মধ্যে ছিল বন্ধুত্ব, যা পরে প্রেমে বদলে যায়। কিশোরী আলতা বেখেয়ালে কিছু মিথ্যে বলে যায় মামির কাছে। তার শরীর ভালো লাগছিল না, হয়তো মাথা ঘুরে পড়ে গিয়েছিল। নিজেই নিজের ওপর আশ্চর্য বোধ করল। শিফা নিশ্চিন্ত না হতে পেরে ভালো করে দেখল আলতাকে। তার শাড়ি বদলিয়ে বিছানায় শুতে বলল। এরপর তার চুলে হাত বুলিয়ে ঘুমাতে সাহায্য করল। ততক্ষণে শিউলিও নিজের শাড়ি বদলে মুখ হাত ধুয়ে এসেছে। শিফাকে মাঝে রেখে দুজন দুপাশে শুয়ে পড়ল। সারাদিন বিছানায় গা ঠেকায়নি বলেই হয়তো শিফার খুব দ্রুত চোখ লেগে এলো। তার ঘুমটা ভারী হওয়ার আগে আবার সে জেগে গেল। শোয়া থেকে বসেই সে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, শিশির। নামটা শুনতে আলতাও চমকে গেল।
সে একটুও নড়ল না, তবে তার মন চঞ্চল হলো। ভেতরটা কি একটু কেঁপে উঠল, কে জানে। শিফা আবার বিছানা ছাড়ল। সে তার ছোট ভাতিজার ঘরে গিয়ে দরজা ধাক্কা দিতে শিশির এসে দরজা খুলল। তুই ঘুমাইছিলি? না আম্মা। কইছিলি সারাটাক্ষণ? আমি একবারও দেখি নাই তোরে। এদিকে ছিলাম আম্মা, রাত অনেক হইছে, ঘুমাও তুমি। পুরো বাক্যটা শেষ করতে শিশির একবারও মায়ের দিকে তাকায়নি। শিফা খেয়াল করেনি হয়তো, নইলে এই মধ্যরাতি হাজারটা প্রশ্নে আরও সময় ব্যয় করত। শিফা চলে যেতে শিশুরেও বেরিয়ে গেল ঘর থেকে। চারপাশে তাকিয়ে বুঝল মহিলারা কেউ আপাতত ঘরের বাইরে নেই। ছাদে কেউ থাকলেও থাকতে পারে। এই মুহূর্তে তার একটু খোলা হাওয়া দরকার। বিশাল আকাশের নিচে বিস্তৃত খোলা কোনো প্রান্তরে দাঁড়িয়ে নিজেকে নিয়ে একটু ভাবতে ইচ্ছে করছে খুব। আজ সে যা করলো তা কেন করলো? একটু জানা দরকার, কেন সে এত বড় একটা অঘটন ঘটালো। প্রতিদিন চট থাপ্পড়ের মতো কাজ ছিল না। সে যা করেছে তা কি পরিমাণ বড় অপরাধ নিজেও জানে না। ধীর পায়ে সে চলে গেল ছাদের দিকে। আর যা ঘটল, যা করেছে, এরপর সে আলতার মুখোমুখি হবে কি করে? চারদিকে কিচকিচি পাখির ডাক, আর চোখের পাতায় আকাশের শুভ্র নীলের আলো খুব ভারী ঠেকল শিশিরের। কাল রাত আর তার ঘুম হয়নি। রাতের শেষ দিকে চোখ আর খোলা রাখা গেল না বলে বিয়ের স্টেজটাতে সে শুয়ে পড়েছিল গুটিসুটি মেরে। ঘরে যাওয়ার একদমই ইচ্ছে না থাকায় এই স্টেজেই খোলা হওয়ায় ভালো লাগছিল তার। কিন্তু রাতের পর্দা সরতেই আকাশটা তার নিজস্ব রূপ রঙে চোখ ঝলসে দিচ্ছে। শিশির শোয়া থেকে উঠে বসল। মাত্র তো ঘন্টাখানিক ঘুমিয়েছে, অথচ মনে হচ্ছে সে যেন অনেক দিন ধরে শয্যাশায়ী ছিল। কাঁধ দুটো একদম ব্যথায় বিবশ হয়ে গেছে। পকেট থেকে ফোন বের করে সময় দেখল 4:50। বাড়ির পুরুষরা প্রায় সবাই জেগে আছে, আর বেশিরভাগই তাড়াহুড়ো করছে হলে যাওয়ার জন্য। সেখানে রান্নাবান্নার কাজ চলছে, তাই বাড়ির লোকেরা থেকে সব নজরদারি করা ভালো। শিশির ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে দেখল বাড়ির মেইন গেট খোলা আছে। বড় মামা মাত্রই বেরিয়ে গেলেন সাথে জাহিদ ভাইকে নিয়ে। শিশির ঝটপট নিচে নেমে হাত মুখ ধুলো। মায়ের ঘরের এখনো দরজা বন্ধ, তার মানে তারা এখনো জাগেনি। শিশির আর দেরি না করে বেরিয়ে পড়ল এ বাড়ি থেকে। তার পক্ষে কিছুতেই সম্ভব নয় আলতার সম্মুখে আসা। ভারী এক চিন্তার পাহাড় বুকে চেপে সে চলে গেল কাউকে কিছু না বলে। শুক্রবার দোকানে কাস্টমার অন্য দিনের তুলনায় অনেক বেশি থাকে, তাই শরৎ খুব ভোরেই দোকান খোলে। আজও তাই সে সকালে নাস্তা না করে বেরিয়েছিল। বাজার এসে পৌঁছতে দেখল দোকানের সামনে এক বেঞ্চে বসে আছে শিশির। কাক ডাকা ভোরে। বিয়ে বাড়ি ছেড়ে সে গ্রামে চলে এসেছে দেখে মনটা বিচলিত হলো তার। শিশির অন্যমনস্ক হয়ে বসে আছে, তার দৃষ্টি অদূরে বাস রাস্তায়। শরৎ সামনে এসে আলতো করে কাঁধে হাত রাখতে চমকে উঠল শিশির। এত ভোরে তুই এখানে কেন? আমি হঠাৎ মনে পড়ল আমার কিছু কাজ বাকি রয়ে গেছে। হলে যাওয়ার আগেই সেগুলো গোছাতে হবে। কলেজে একটু কাজ ছিল ভাইয়া। সূর্যের তেজ বাড়েনি এখনো, সবেই তো সকাল হলো। গাছে গাছে পাখিদের কলরব শুরু, আর বাজারের প্রতিটা দোকানে ঝাঁপ খোলা হচ্ছে। শরৎ তার দোকান খুলতে খুলতে কিছুটা ভাবল বিয়ে বাড়িতে কোনো ঝামেলা হতে পারে, নয়তো কাকিয়া শিউলিদের ছেড়ে শিশির চলে আসবে এ অসম্ভব। চুপচাপ থাকা শরৎও জানে শিশিরটা স্বভাবে যতই উগ্র হোক, দায়িত্বে সে যথেষ্ট সতর্ক। আরো ছোট থেকে সে দায়িত্ববান, অনেকটা শরতের মতোই, শুধু আচরণে দুজন আগুন আর পানি। শরৎ আপাতত শিশিরকে ঘাটাতে চাইছে না, তাই বলল বাড়ি যা, কাজ শেষ কর গিয়ে। কাকা মসজিদ থেকে ফিরে আর শোয়নি হয়তো, দোকানে আসারই প্রস্তুতি নিচ্ছে। তুই পারলে এখন কাকার সামনে পড়িস না, নয়তো এত সকালে দেখে টেনশনে পড়বেন। শিশির বসা থেকে উঠে তাকায় ভাইয়ের দিকে।
ভাইয়ের বিশেষ এই গুণটাই তাকে বরাবর মুগ্ধ করে। সব টের পাবে, কিন্তু ঘাটাবে না। এই যে সে এত ভোরে চলে এসেছে, তাতে যে কেউ বুঝবে কোনো সমস্যা হয়েছে, অথচ ভাই বুঝেও এড়িয়ে গেল এই প্রশ্ন করাটা। শিশির মুগ্ধ চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, 100 টাকা হবে ভাই। শরৎ বিনা বাক্য ব্যয়ে পকেট থেকে টাকা বের করে শিশিরকে এগিয়ে দিল। শিশির কোনো কথা না বলে সোজা হেঁটে গেল বড় রাস্তা ধরে। কলেজ ক্যাম্পাসের দিকে হাঁটতে থাকলো যতক্ষণ ইচ্ছে হলো। বেলা বাড়লে তবেই ফিরবে সে বাড়িতে, আর মাকে ফোন করে বলবে জরুরি কাজে এসেছে। দুপুরে বাবা তো যাচ্ছেই বিয়েতে, তাদের নিয়ে আসবে সাথে করে। আলতা সকালে ঘুম হালকা হতে কানে এলো শিফার কণ্ঠ। সে ফোনে কথা বলছে। আমি কি শুনবো? তুই শোন, 8 ঘন্টার মধ্যে ফিরবি বাবা। কি বাজে কথা, তুই সকালে গেলি, তোর বড় মামি খুব কষ্ট পাবে। আলতার মনটা ভীষণ উদাস হলো। কাল কি হলো এটা, আর কেনই বা হলো? মনের অস্থিরতা তার বেড়েই চলল। সারাদিন শিফাও মনমরা রইল ছেলেটা নেই বলে। আজই তার মন ভার হয়ে গেল শিশিরের ঢাকা যাওয়ার কথা মনে পড়তে। আর মাত্র 2 দিন, তারপরই সে চলে যাবে দূর শহরে। শিফার আর মন রইল না বিয়ে বাড়ি, ধুমধাম আর হট্টগোলে। কোনো মতে দুপুরটা কাটিয়ে আসানুল্লাহর সাথে বিকেলের দিকে বাড়ি ফিরল 3 জন। শিউলির কিছুতে আসতে ইচ্ছে করছিল না, তবুও যেতে হবেই। সন্ধ্যা নাগাদ বাড়িতে ফিরে আলতা ঘরে ঢুকে কাপড় বদলে মায়ের পাশে বসল। নকশি বসে বসে কিছু প্রশ্ন আলাদা করে খাতায় তুলছিল। পরবর্তীতে এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন সাজাবে সে। আলতা একদম গা ঘেঁষে বসায় নকশি একটু অবাক হলো। এই মেয়ে এই যে এত বড় হলো, কখনো তাকে জোর না করে পাশে বসাতে পারত না। রাতে ঘুমানোর সময় পর্যন্ত টেনে জড়িয়ে ধরত নকশি, আর ঘুমের মাঝে মেয়েটা হাত ছাড়াতো। তবে সে গা ঘেঁষা হয় শুধু একজনেরই, যদিও শুধুমাত্র নিজের প্রয়োজনে। যখনই তার কোনো আবদার থাকে, তখনই সে শিফার গা ঘেঁষবে, আহ্লাদে জড়িয়ে ধরবে, আবার আদর করে পাশে শুতে চাইবে, সেটা অল্প সময়ের জন্য। মায়ের চেয়ে বেশি সখ্যতা তার শিফা মামির সাথে। নকশি হাতের কলম খাতার ওপর রেখে ফিরে তাকালো। মেয়ের মুখটা দেখতে সে চমকে গেল। চোখ মুখ কেমন অন্যরকম লাগছে মেয়েটার। না, কোথাও কোনো আঁচড় কিংবা দাগ নেই, কিন্তু চঞ্চল মুখশ্রীর চঞ্চলতা গায়েব প্রায়। এমনটা আগে কখনোই সে খেয়াল করেনি। মনে মনে খুব ভয় পেয়ে গেল নকশি। কিছু কি হয়েছে? মায়ের প্রশ্নে বিব্রত হলো আলতা। কি বলবে বা তার কি হয়েছে সে নিজেই জানে না। মনে যে কথা ঘুরপাক খাচ্ছে তা বলার দরকার, আবার ভাবে কি বলবে। শিশির ভাই কাল যা করেছে তা লজ্জাজনক, সেটা কি মাকে বলা যায়? দোটানায় দ্বিধায় গিজগিজ করছে তার ছোট্ট মস্তিষ্ক। সে আর মাকে বলল না কিছু। জড়িয়ে ধরে বসে রইল কিছুক্ষণ। নকশিও ছাড় দিল। মনে তার সন্দেহ দানা বাঁধলেও তা আপাতত খুঁচিয়ে দেখা ঠিক হবে বলেই ধরে নিল। শিশির আর আলতার দেখা হলো না সারাটা দিন। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে উঠতেই স্কুলের সময় হয়ে গেল। আলতা চলে গেল স্কুলে, শিশির তখন ঘুমে। এভাবেই কাটলো আরও 2 দিন, অথচ একই বাড়িতে থেকে মুখোমুখি হলো না শিশির আলতা। খুবই সন্তর্পণে এই অদেখা ব্যাপারটুকু শিশির নিজে সাজিয়েছে। সে নিজেই চাইছে না আলতা তার সামনে পড়ুক, হয়েছেও তাই। কিন্তু সোমবার সকালে শিশির যখন তার ব্যাগপত্র গুছিয়ে তৈরি, তখন আলতা নিজেই দৌড়ে গেল শিশিরের ঘরে। তার মনে হয়েছিল শিশির ভাই যাওয়ার আগে তার কিছু কথা আছে বলার মতো। শিশিরের ঘরে পা দিতেই সকল কথা মাথা থেকে বেরিয়ে গেল বাষ্পের মতো। একলা ঘরে শিশির আর সে মুখোমুখি হতেই তার মনে পড়ল সেই সন্ধ্যার কথা। আপনা থেকে তার হাঁটু কাঁপতে লাগলো, হাত পায়ের তালু হিম হয়ে এলো ধীরে ধীরে। শিশিরেরও চোখে দৃষ্টি আলতা ছাড়া ঘরের সবখানে বিচরণ করছে। দম বন্ধ কর, অথচ কোমল এক অনুভূতি আবারও স্রোতের মতো বেয়ে গেল আলতার দেহ জুড়ে।
সে ইতস্তত করতে করতেই আবার ফিরে যাচ্ছিল। তখনই শিশির ডাকলো, আলতা শোন। আলতা ফিরে তাকালো। খুব মনোযোগে শুনতে সে অপেক্ষা করলো, কিন্তু শিশির শেষ পর্যন্ত কিছুই বলল না। ততক্ষণে শিফা এসে ঢুকলো ঘরের মধ্যে। হাতে তার এক বক্স নারকেলের নাড়ু। বক্সটা শিশিরের দিকে এগিয়ে দিতে দিতেই বলল, এই যাওয়ার সময় আর বকিস না ওকে। এমনিতেই 2 দিন ধরে পড়ায় খুব মনোযোগী হয়েছে। ফুফাম্মা কই? ভীরু গলায় প্রশ্ন করল শিশির। আলতা চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল জবাব না দিয়ে। শিফাই বলল, এই সময় ওর প্রাইভেট পড়ায় তো হ্যানেই গেছে। ও, মন খারাপ হলো শিশিরের। ফুফাম্মা জানে আজ সে ঢাকা যাবে, তবু এই সময়টা একটু অপেক্ষা করলো না। শিশিরের গোছগাছ শেষ। শরৎ আজ দোকানে যাবে অনেক পরে, তাই সেই একটা অটোরিকশা ডেকে আনলো। শিশিরের বড় একটা কাপড়ের ব্যাগ, আর তার কাঁধের ব্যাগটা নিয়ে শরৎই যাচ্ছিল তাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে। হঠাৎ তড়িঘড়ি নকশি এসে হাজির হলো। শিফা ছেলেকে ধরে কাঁদছিলেন, সাথে জয়তুনও। নকশি এসে শিশিরের কাঁধে হাত রাখতেই এবারও তারও কান্নার ঢল নামল। শিউলিরও খারাপ লাগছে, কিন্তু মন চাচ্ছে শিশির ভাই জলদিই যাক, এতে তার অনেক সুবিধে আছে। আহসানুল্লাহ কিছু উপদেশ দিলেন ছেলেকে, তারপরে সময় কম বলে তারা দিলেন অটোতে উঠতে। শিশির এক পলক তাকিয়ে দেখল সবাইকে। উঠোনে উপস্থিত আলতা ছাড়া বাকি সবাই আছে। একটিবার মন চাইল আলতাকেও দেখতে, কিন্তু তার হলো না। বাড়ি থেকে যেতে যেতে শিশিরের মন প্রমোদ গুনল। যতটা দূরত্ব পথের বাড়ছে, ততটা যেন আপন মানুষগুলোর সাথে না বাড়ে। স্কুলের সময় হতে আলতা তৈরি হয়ে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ল। আজ আর মামি তাকে জিজ্ঞেস করেনি খাবার খেয়েছি কিনা। মা বাড়িতে আছে এখনো, তবু একটিবার বলেনি আমার সাথে যাস। মামা আজ ডেকে জিজ্ঞেস করেনি স্কুলের পড়া সব শিখেছিস। শরৎ ভাই এমনিতেই চুপচাপ মানুষ, তবুও প্রায় একটা আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে, আজ আর বলার সুযোগ নেই। শরৎ ভাই গেছে আজ শিশির ভাইকে বাসে তুলে দিতে। আলতার মন খারাপ হলো ভীষণ রকম, কিন্তু সেই মন খারাপটা কিসের জন্য তা জানে না। স্কুলে পৌঁছে সে আজ চুপচাপ বসে রইল পেছনের এক বেঞ্চে। আর তাকে দেখে আস্থার বান্ধবী অতসী এসে বলল, জানিস আলতা, আজকে না আমি একটা জিনিস দেখছি। কি? নির্লিপ্ত কণ্ঠস্বর আলতার। অতসী আবার বলল, তোর জমদূত না আজ বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার পথে আমার অলিয়াপার কাছে গেছিল, সাথে 2টা গোলাপ ফুলও ছিল। কি কি যেন কথা বলল, তারপর একটু চিল্লাচিল্লি কইরা আপা ফুলগুলা ফিক্কা মারছে তোর জমদূতের উপরে। শত মন খারাপের মাঝেও ভারী বিস্ময় চেপে ধরল আলতাকে। কি বলল অতসী? তার অলিয়াপা শিশির ভাই। ব্যস্ত শহরে যানজট ঠেলে বিকেলে এসে পৌঁছল শিশির তার নিজ গন্তব্যে। হলে উঠে নিজের রুম নম্বর আর চাবি নিয়ে রুমে ঢুকতেই ঝটকা খেল শিশির। তার ঘরের দরজা খোলা, আর তার সঙ্গীর জায়গা একসাথে 3টে ছেলে। সে যতদূর জেনেছে তার রুমমেট সিনিয়র এক ভাই, কিন্তু 3 জন একসাথে, তাও আবার সিগারেট ফুঁকছে। ভারী আশ্চর্যজনক ব্যাপার হলো, তাকে সতর্ক করা হয়েছে হলে সিগারেট নেশাপানি করা কেউ টের পেলে তার বিচার ওপরতলা থেকে করা হবে। সে কখনো সিগারেট ছুঁয়ে দেখেনি, তাই ভয়ও নেই, কিন্তু রুমমেট এমন হলে তো বেশ বিপদ। তটস্থ হলো শিশির, আর তাকে ব্যাগপত্র হাতে দেখে একটা ছেলে বলল, কি চাই? সাথে সাথে অন্য একজন বলল, ও বোধহয় আমার নতুন রুমমেট, ব্যাগপত্র সাথে, দেখছিস না? শিশির বুঝল দ্বিতীয় ব্যক্তিটি তার ঘরসঙ্গী। সে খুব বিনীতভাবে জবাব দিল, জি, আমি এই রুমে নতুন মেম্বার। আচ্ছা আচ্ছা, আসো ঘরে, এটা আমার বিছানা, ওই পাশেরটা তোমার। শিশির তাকিয়ে দেখল তার বিছানা যেটাকে বলা হচ্ছে তাতে একটা তোষক জাতীয় কিছু আছে। একজন লম্বাটে হয়ে শুয়ে আছে সেটাতে।
আর তার চারপাশ সিগারেটের ছাই আর ফিল্টারে ভরা। ঘর জুড়েও রয়েছে উৎকট বৃষ্টি গন্ধ। অস্বস্তি হলো তার ঘরে থাকতে, কিন্তু কিছু করারও নেই। ব্যাগ দুটো কোথায় রাখবে ঠিক বুঝতে পারছে না। ছেলেগুলো একটুও নড়ছে না নিজের জায়গা থেকে। বাধ্য হয়ে সে বলল, ভাইয়া একটু সরে বসলে ভালো হতো। কথাটা শেষ হতে না হতেই ধারালো দৃষ্টিতে তাকালো তৃতীয় ছেলেটি। শিশির ঠিক বুঝতে পারল না তার ভুলটা, এভাবে তাকিয়ে কি বোঝাতে চাইছে। কিন্তু শিশির তো গ্রামের হাবাগোবা কোনো শান্ত ছেলে নয়, সে শুধু সময় উপযোগী ব্যবহার করছে, ব্যাস। বসা ছেলেটা সরছে না বলি সে এবার গলা ঝেড়ে কাশল, ভাইয়া আমার বিছানাটা খালি চাইছি। শান্ত তবুও কঠিন শোনালো শিশিরের গলা। রুমমেট ছেলেটা বোধহয় একটু ঘাবড়ে গেল, তাই ছেলেটা বাকি দুজনকে তাড়া দিয়ে বলল, চল একটু সংসদের দিকে যাব, কাজ আছে। শুয়ে থাকা ছেলেটা নড়ল না, বেশ শক্ত হয়ে শুয়ে রইল, যেন বিছানাটা এই মুহূর্তে ছাড়া তার জন্য অপমানজনক হয়ে যাবে। বসা ছেলেটা উঠে পড়েছে, শিশিরের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, পরবর্তীতে গলার স্বর যেন নিচু থাকে, নইলে। আরে ছাড় তো, বাচ্চা ছেলে, নতুন এসেছে। রুমমেট ছেলেটা টেনে বন্ধুকে সরিয়ে নিল। শুয়ে থাকা ছেলেটাও কি মনে করে উঠে পড়ল, রুম ছেড়ে যেতে যেতে বলল, সময় হোক, সব রং দেখিয়ে দেব। হোস্টেলে উঠতেই সময়টা খারাপ হয়ে গেল শিশিরের। নিয়ম কানুন যতটুকু জেনে এসেছে সে, আর এদের যা আচরণ, তাতে বুঝল তার জানায় কিছু ফাঁক আছে। থাকতে থাকতে বাকিটুকুও জানা হয়ে যাবে। সারাদিন ক্লাসে মূর্তির মতো বসে রইল আলতা। তার কারণ তার আজ একটু ইচ্ছে করছিল না ক্লাস ছেড়ে বের হতে। টিফিন টাইমেও নকশি তাকে খেতে বাড়ি যাবে বললে সে এড়িয়ে গেল। পেটে ব্যথা, কিছু খাবে না, আর হেঁটে বাড়ি গেলে ব্যথা বাড়বে। ভয় পেল নকশি মেয়ের তো এখন পিরিয়ড চলছে না। আবার মনে হলো গ্যাসের সমস্যা হচ্ছে না তো। আলতাকে কয়েক রকম প্রশ্ন করে বুঝলো গ্যাসের নাও হতে পারে, তবুও ব্যথা নিয়ে আর বাড়ি যেয়ে কাজ নেই। সেই স্কুলের পাশেই তো বাজার, সেখান থেকে মুড়ি কিনে দিয়ে গেল। শুকনো মুড়ি কয়েকটা চিবিয়ে আবার ব্যাগে ভরে রাখলো আলতা। মোটেই খাওয়ার ইচ্ছে হচ্ছে না তার, কিন্তু এত খারাপ লাগা কিসে তাও তো জানে না। ক্লাসের মেয়েরা কয়েকজন টিফিন নিয়ে এসেছে, তারা খাচ্ছে। আলতার করার কিছু নেই। সে ব্যাগ থেকে বায়োলজি বইটা বের করে মেলে ধরল। প্রথম পৃষ্ঠার নিচের পিঠে তার নাম লেখা আয়েশা আহমেদ। কয়েকদিন আগে রেজিস্ট্রেশন হয়েছে, আর তখন শিশির ভাই তার জন্ম সনদসহ রেজিস্ট্রেশন কার্ড সব ফরমই আয়েশা আহমেদ নামটা লিখে দিয়েছে। আগে তো স্কুলের কাগজে আয়েশা আক্তার ছিল, হঠাৎ আহমেদ লেখায় সে মুখ ফুলিয়েছিল খুব। শিশির বলেছে আয়েশা আহমেদ নামটা মানায় বেশি। বইটা আবার বন্ধ করে দিল আলতা। শিশির ভাই যাওয়ার সময় তাকে কিছু বলে যায়নি কেন? অন্য সময় তো বকে ধমকে শাসন করে তবেই বাড়ির বাইরে যায়, অথচ আজ কত কত দিনের জন্য গেল তার ঠিক নেই। সারাদিন ক্লাসে মন রইল না আলতার। বয়সটা তার 14 শেষ হবে হবে করছে, আর এইটুকু বয়সেই মনে এত উতলা ভাব, তাও কিনা সেদিন সন্ধ্যার পর থেকে। কিশোরী বয়স নিয়ে সে একেবারেই অজ্ঞ নয়, তবুও সব বদলে যাচ্ছে ভেতরে ভেতরে। শিশিরের প্রতি যেখানে তার রাগ আর ঘৃণা থাকার কথা, সেখানে তার ভাবনা শূন্য। শিশিরকে তাই যেন সে ঠিকঠাক বুঝতে পারছে না। জন্মের পর থেকে দেখে আসা মানুষটাকে সে চিনছেই না যেন। ঘন্টা বাজলো, টিফিন নেওয়া শেষ হয়েছে। ছোট একটা, অথচ আজ 3 দিন ধরে এত বেশি বিক্ষিপ্ত হয়ে আছে যে আর ক্লাসে মন বসানো যাচ্ছে না। পেটে ব্যথার কথা বলে ক্লাসটাও করলো না। চোখ মুখও তার এমন, যা দেখে স্যারও ভাবল সত্যি অসুস্থ, তাই নকশিকে ডাকলো। নকশি এলে আলতা বলল তার বসতে কষ্ট হচ্ছে। নকশি আর কিছুই বলার মতো পেল না। সে নিজেই স্কুলে ছুটি চেয়ে নিল। মেয়েকে নিয়ে অটো করে বাড়ি যাওয়ার পথে ফার্মেসিতে গিয়ে ব্যথার জন্য ওষুধও নিল।
বাড়ি ফিরে আলতা কোনো রকম কথা না বলে শুয়ে পড়ল। বাড়িতে শিফা জয়তুন দুজনেই একটু অস্থির হয়ে আলতাকে দেখল। কারোই কিছু বোধগম্য হয়নি, তবে জয়তুন বলল, চিরা ভিজাইয়া গুড় দিয়া খাওয়া, পেট ঠান্ডা থাকবো, বেদনাও কমবো। নকশি তাই করল, চিরা ভিজিয়ে আলতাকে খেতে দিল। তাড়াতাড়ি বাড়ি ফেরায় সে রাতের রান্নাটা বসিয়ে দিল। মাকে ঘর থেকে বের হতে দেখি সে আবার শোয়া থেকে উঠে বসল। সত্যি কি পেটে ব্যথা তার? নিজেই বোকা হয়েছে সে নিজের আচরণে। চিরা পড়ে রইল, ওষুধও পড়ে আছে, আলতা সেগুলো ছুঁয়েও দেখল না। সন্ধ্যার আজান হতে সে বই খাতা নিয়ে বসলো টেবিলে। নকশি রান্নার ফাঁকে ঘরে ঢুকে একবার বকাঝকা করে গেল, কিছুই খেলো না বলে। আলতা তা কানেও তুলল না, বরং সন্ধ্যার পর এক নাগারে পড়াশোনায় ব্যস্ত রইল। ইংরেজি, বাংলা আর বায়োলজি বইটাতে হঠাৎ করেই যেন তার জরুরি পড়া আছে বলে মনে হলো। রাত যখন 9টা পেরোলো তখন আর নকশির ভালো লাগলো না। সে আলতাকে টেনে ধরে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? কিছু না আম্মা। মিথ্যা বলিস না আলতা, সত্যিটা বল। তুই 2 দিন ধরে এমন চুপচাপ হয়ে আছিস। আমার কাছে কিছু লুকাস না মা, বল। আকুতির স্বরে নকশি মেয়েকে বলছে। আলতাও মাকে জড়িয়ে ধরল। ভেতরটা অস্থির হলো। কিছু বলতেই পরক্ষণে মনে হলো একথা মাকে বলা যায় না। নকশি পারল না আলতার মুখ থেকে কিছু বের করতে। পরের দিন থেকে আলতার পরিবর্তন আরও বেশি হলো। ডাকার আগে বিছানা ছাড়ে সে। স্কুলে যাওয়া, ফিরে আসা আর কোচিং, এইটুকুতেই সীমাবদ্ধতা চোখে পড়ল তার। পাড়ার বাচ্চারা মার্বেল, লাটিম, কখনো বা রুটি খেলার জন্য ডাকতে এসে ফিরে যায়। আলতার সময় হয় না কোনো খেলায় যোগ দেওয়ার। স্কুলে এখন টিফিনের সময় গাছের ডালে ডালে পাখির খোঁজ লাগায় না সে। গুলতিটা তার আর কখনো ব্যবহৃত হয়নি। প্রথম প্রথম নকশির চিন্তা হচ্ছিল খুব। আহসানুল্লাহ আর শিফাকেও নিজের মনের ভয় জানায় নকশি। শিফা বলল, তুই এত চিন্তা করিস না, আলতা আমার লগে সব কথা কয়, আমি বাইর করতেছি। কি হয়েছে ওর? আহসানুল্লাহ বলল, একটু চোখে চোখে রাখিস তো, পাড়ায় বাচ্চাদের সাথে খেলতে গিয়ে কোনো ঝামেলা করেছে কিনা। হতে পারে গন্ডগোল পাকিয়ে এখন আর কারো সাথে মিশছে না। আহসানুল্লাহর কথা শুনে শিফা হেসেছিল খুব, কিন্তু হাসির কারণ সে বলেনি। হাসি অবশ্য নকশিরও পেয়েছিল। সে বুঝতে পারছে আহসান ভাই আলতাকে এখনো সেই ছোটটি ভেবে বসে আছে। মেয়েটা কৈশোরে পড়েছে, আবেগী বয়সের প্রথম ধাপে সে। নকশির মন বলল মেয়ের ঘটনা অন্য কিছু, তাতে চিন্তাটা কমছে না তার। কয়েকটা দিন আর জানা হলো না আলতার পরিবর্তনের কারণ। তার ওপর শিশিরের সাথে একদিন কথা হলো ছেলেটা কেমন মনমরা হয়ে কথা বলছিল। শিশির তার ভালো মন্দ মাকে না বললেও ফুফু আম্মাকে সব বলতো, কিন্তু এবার তো ছেলেটা কিছুই বলল না। নকশির মনে হলো তার মাথার ভেতর অজস্র চিন্তা পেঁচিয়ে যাচ্ছে একত্রে। একদিকে নিজের মেয়েকে নিয়ে ভাবনা, অন্যদিকে শিশিরটারও কিছু হয়েছে মনে হচ্ছে। নতুন শহর, নতুন পরিবেশ আর নতুন সব মানুষের ভিড়ে কোনো ঝামেলায় পড়ল না তো? শিশির আহমেদ বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের নতুন ছাত্র, কোন রুমে থাকে বলো তো? হলের নিচতলায় দাঁড়িয়ে মন্টু নামের এক মাস্তান টাইপের ছেলে জিজ্ঞেস করলো শিশিরকেই। ছেলেটা শিশিরকে চিনে না বলি তার কাছে তার খবর জানতে চাইছে। শিশিরও খুব স্বাভাবিক হয়ে বলল 204 নম্বর রুম। ছেলেটা আর কিছু না বলে সিঁড়ির দিকে গেল। শিশির ডেকে বলল, এই যে ভাই, কি হয়েছে, কি করেছ শিশির? তা জেনে তুই কি করবি? ছেলেটা বলেই চলে গেল। শিশিরের ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখল প্রবোস্ট স্যার কল করেছে। রিসিভ করতেই স্যার বলল দেখা করতে। বিকেলে রোদ পশ্চিমে হেলেছে, রাস্তায় রাস্তায় জনমানবের কোলাহল। শিশিরের মন ভালো নেই। আজ কতগুলো দিন হয়ে এলো। তার মনের বিষাদ আর বিষণ্ণতার খবর নিয়ে সে জেনেছে তার কারণ।
আলতা। ছোটবেলায় তার সবচেয়ে অপ্রিয় বাচ্চাটাই আজ তার জীবনের বিষাদের সবচেয়ে বড় কারণ। সেই রাতে যা করেছিল, তা কেন করেছিল, তা শিশির এই বিগত 1 মাসের দূরত্বে বুঝে গেছে। তৌহিদ ভাই আলতাকে নিজের করতে চাইছিল, এটাই তার মনকে বিক্ষিপ্ত করেছিল। সে যে আলতাকে কতখানি ভালোবাসে তা সেদিন উপলব্ধি করতে না পারলেও আজ পারছে। তাকে হারানোর ভয়েই সেদিন এত বড় একটা অন্যায় করেছিল সে। আলতার মতো বাচ্চা একটা মেয়ে কি করে বুঝবে তার মনের এই বিধ্বস্ত আকাঙ্ক্ষার কথা, যে আকাঙ্ক্ষায় শুধু আলতার অস্তিত্ব। হলিউডে প্রথম দিনের সেই ছেলেগুলো শিশিরের পেছনে খুব ভালোভাবেই লেগেছিল, সিনিয়র বলে কথা। তবুও তার সৌভাগ্য, প্রবোস্ট স্যার মানুষটা খুবই ভালো আর সৎ, তাই শুরুর দিকে সব খবর জেনেছিলেন। বলা যায় শহীদ হয়ে শিশিরের প্রতি আলাদা এক নজর রেখেছেন। আজও যেই ছেলেটা শিশিরকে খুঁজল, সেই ছেলেটা সিনিয়রদেরই পরিচিত, তবে হলের কেউ নয়। শিশিরের পেছনে লাগতে এসেছিল, কিন্তু কি করে যেন প্রবোস্ট স্যার পর্যন্ত খবরটা চাউর হয়ে গেছে। তাই স্যার কল করে তাকে ডেকেছিলেন, সাথে ওই ছেলেটাকেও। আর এখন স্যার তাদের একসাথে বসিয়ে কথা বলে তবেই ছেড়েছেন। প্রবোস্ট স্যারের কাছ থেকে বেরিয়েই শিশির হলে ফিরতে ফিরতে ভাবছিল আলতার কথা। সূর্য ডুবছে, সাথে ডুবে যাচ্ছে ধরনের আলোর মেলা। একটু পরে শহরের রাস্তায় জ্বলবে নিয়ন বাতি, আর জ্বলবে সদ্য কৈশোর পেরোনো শিশিরের বুকের ভেতরটা। আজকাল খুব কষ্ট হয় তার, একটা মুখ না দেখতে পারায়। ভিডিও কল সে প্রতিদিনই দেয় মাকে, আর তাতে ফুফু আম্মা, শিউলি আর জেঠিমাও থাকে। শুধু থাকে না, তার শাসনে সর্বদা তাকে মনে মনে গালি দেওয়া ছটফটে পাখিটা। শিশিরও কেন জানি মুখ ফুটে কাউকে জিজ্ঞেস করতে পারে না আলতার কথা। কি যেন ভয়, নাকি লজ্জা, না সংকোচ, কিছু একটা খুব করে জড়িয়ে ধরে তাকে। বাড়ি থেকে আসার দিনটা তো সে চোখ মেলে ঠিকঠাক দেখতে পারেনি আলতাকে, আর এখন চাইলেও দেখার সুযোগ নেই। আনমনে হাঁটতে হাঁটতে কখন যে হলের রাস্তা বদলে সে ফুটপাত ধরে এগিয়ে এসেছে খেয়াল নেই। যখন খেয়াল হলো তখন মনে পড়ল স্যার তাকে একটা টিউশনের কথা জানিয়েছিল। ক্লাস 9-এর একটা মেয়েকে পড়াতে হবে। ফোনের ওয়ালে তারিখ দেখল, না আজ নয়, কালকে থেকে যেতে হবে। সন্ধে গড়াচ্ছে, আর মন পাখিটাও বড্ড অস্থির হচ্ছে। শিশির আবার হাঁটল হলের দিকে। রুমে ঢুকে বই নিয়ে বসে পড়বে, এতে মন কিছুটা শান্ত হবে তার। 1 মাস ধরে এভাবেই চলছে তার নতুন সময়। ভাবি, আমার আর ভালো লাগছে না কিছু। আলতার এত পরিবর্তন এখন ভয়ের কারণ হয়ে গেছে। তুই বেশি বেশি ভাবস নকশি। আলতা ঠিক আছে, আর এখন হয়তো বুঝছে বড় হয়েছে, তাই বাড়ির বাইরে খেলতে যায় না। আবার পড়াশোনাও তো এখন অনেক, তাই সময় পায় না। শিফা আশ্বস্ত করতে চাইল নকশিকে, কিন্তু নকশির মন কিছুতেই মানছে না। তার মনে হচ্ছে আলতা কোনো রকম একটা কিছুতে চরম বিস্ময় আছে। এটা তার বয়সের পরিবর্তন নয়। হঠাৎ পরিবর্তন আর বয়সের পরিবর্তন দুটো 2 রকম। শিফার সাথে কথা বলেও সে শান্তি পাচ্ছে না নকশি, তা যেন শিফা বুঝল। আর তাই সে সিদ্ধান্ত নিল আজ কথার ছলে জানবে কি হয়েছে তার। শিফা নিজেও বোঝে আলতার পরিবর্তনের পেছনে বড় কোনো ব্যাপার আছে, কিন্তু নকশি তার মা, চিন্তায় খারাপ কিছু না হয় তাই সান্ত্বনা দিতে সবটা স্বাভাবিক বলছে। নকশি বিকেলে একটা টিউশনি করে, আজও সেখানে যেতে প্রস্তুত হচ্ছিল। আলতা স্কুল থেকে এসেই খাবার খেয়ে বিছানায় গায়ে এলিয়েছে সবে। শিফা নিজের ঘরের বারান্দায় বসে নজর রাখছে নকশি কখন বেরিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই নকশি বেরিয়ে গেলে শিফা ঢোকে নকশির ঘরে। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকা আলতার পাশে বসে মাথায় হাত বুলায়। কয়েক সেকেন্ডের স্পর্শেই আলতা চোখ মেলে তাকায়। মামি? হু, আমি। এদিকায়। শিফা তার পা দুটো বিছানায় তুলে আলতাকে ইশারা করলো কোলে মাথা রাখতে।
আলতাও আদুরে বিড়ালের মতো তাই করল। শিফা তার মাথায় আঙুল চালিয়ে বিলি কাটতে কাটতে জিজ্ঞেস করল, শরীরটা কি ভালো না? ভালো তো। তাহলে কি তোর মনটা খারাপ? না তো মামি। মিথ্যা কবে থেকে বলিস তুই? মিথ্যা বলছি না তো। আলতা একটু জোর গলাতে বলল। শিফা বিশ্বাস করল না। সে আবারও বলল, তুই আমার কাছে লুকাবি? তোর তো নারীর খবর, তোর মায়ের চেয়ে বেশি আমি ভালো জানি। মিথ্যা বলি নাই, সত্যি। আরও একটা সত্যি বল তাইলে। কি? আমার বাপের বাড়িতে গিয়ে হলুদের দিন কি ঘটছিল? শিফার প্রশ্নে আলতার বুকটা ধক করে উঠল। মামি কি কিছু বুঝতে পেরেছে? কিছুই ঘটে নাই। না তো, কিছু না হইলে শিশির তোর লগে কথা কয় না। আর তুই শিশিরে না থাকার পরেও তার নামে কিছু বলিস না, এটা আমার বিশ্বাস করতে হইব? আলতার এবার আর বোধগম্য হচ্ছে না কি বলা উচিত। মামিকে কিছু দেখেছিল সে রাতে? শিফার দৃষ্টি আলতার দ্বিধাগ্রস্ত মুখেই টিকে রইল। সে আবারও বলল, আজ 1 মাস গেল। আমার যে ছেলে তোর সারাদিনের সব খবর নিয়ে তোরে শাসন বারণে কঞ্চির ডগায় রাখত, সে এতদিনে একটাবার জিগায় নাই আলতা পড়াশোনা ঠিকমতো করে কিনা, বাড়ির বাইরে এখনো খেলে কিনা। আর তুই? শিফা থেমে গেল আলতার মুখ দেখে। রক্তশূন্য ফ্যাকাশে ভাব হয়ে গেছে। শিফা সন্ধ্যা এবার সত্যি বলে মনে হলো। যা ঘটেছে বা যা হচ্ছে সবটা শিশিরের কারণেই। আলতা বদলেছে, তার পেছনে বড় কারণ শিশির। মায়ের মন অনেক না বলা কথাই বোঝে, তার ওপরে এই মেয়েটা বলতে গেলে শিফার হাতে মানুষ হয়েছে। শিফার সময় না নিয়ে আলতাকে টেনে বসালো। আমাকে সত্যিটা বল মা, তোর মুখ চোখ কিছু লুকাইতে চায়, তাই স্পষ্ট টের পাই আমি। আমার ভাতিজের হলুদের রাত থাইকা তোর পরিবর্তন। সেদিন হঠাৎ কইরাই তুই চোখের আড়াল হইলি, শিশির হইল। তারপরে তোরা দুইজনই কেমন জানি আগলা হইয়া গেছিস। শিশির একবারও জিগায় না তোর কথা। আর তুই যে কিনা শিশির বাড়ি না থাকলি তারে গালমন্দ করার সাহস দেখাইতি, সেই তুই একটা টু শব্দ করস নাই। আলতা নড়ে চড়ে বসলো যেন। না মামি, কিছু হয় নাই। নিরাসক্ত গলা শোনালো আলতার। শিফা বুঝলো নরম স্বরে আর হবে না। নকশি তাকে খুব করে অনুরোধ করেছে আলতার সাথে কথা বলে জানতে কি হয়েছে তার। নকশির কারণে শিফার মনও একটু জোর এসেছে। তার শুরু থেকে একটু সন্দেহ হলো সে জোর করার মতো যুক্তি পাচ্ছিল না। আজ যখন প্রতিটা কথাতেই আলতার চোখ মুখের রং বদলাচ্ছে, তখন সে নিশ্চিত শিশির আর আলতার মধ্যে বড় রকম কোনো ঝামেলা ঘটেছে। তাই আর নরম নয়, একটু গরমও হওয়ার চেষ্টা করল। আলতার হাত তখনও শিফার মুঠিতে। সে হাত জোড়া ধরে রেখেই বলল, আর শুনতে চাই না তোর মিথ্যা। দুইজনে কি করছিস তা জানতে চাই। কোনো মিথ্যা কইবি না আলতা, সত্যিটা বল। আলতা ভয় পেল না মামিকে, কিন্তু মন মগজে একটা হালকা তরঙ্গ ছিল যা তাকে ধাতস্থ করলো সবটা বলতে। লজ্জা আর খারাপ লাগা থাকলেও সে বলল, সেদিন শিশির ভাই ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরছে, চুমা খাই। পুরো কথাটা শেষ হওয়ার আগে শিফা হাত চেপে দিল আলতার মুখে। কথা বলতে বলতে আলতার গা শিউরে উঠেছিল। শিফা থমকে গেছে, নির্বাক সে। মনের ভয় তার যা ছিল তা নয় ব্যাপারটা, নাকি তার চেয়ে বেশি। সত্যি বলতে সেদিন শিশিরের আলতাকে খোঁজা সন্দেহজনক ছিল না, কিন্তু হঠাৎ শিশিরের অনুষ্ঠানে না থাকা, আলতার মেঝেতে পড়ে থাকা, আর পরের দিন ভোরের আগে শিশির কাউকে না বলে চলে আসা তার কাছে একটু কেমন কেমন লেগেছিল। তাই বলে ঘটনা এত দূরের হবে বুঝতে পারেনি। কিশোরী আলতা যে সেদিনের ঘটনায় কিছুটা আতঙ্কিত তা বোঝা যাচ্ছে না। আবার মনে হচ্ছে আলতাই হয়তো সবটা বলছে না। হতে পারে দুজন দুজনকে ভালোবাসে, শিশির দূরে যাচ্ছে বলে মান অভিমানে কথা বলা বন্ধ করেছে। শিফার এলোমেলো লাগছে খুব। ওদের মধ্যে ভাব ভালোবাসা কখনো হতে পারে এ অসম্ভব ধারণা নয়।
তার আরও আগে থেকেই মনে হতো এই দুটো ছোট থেকে সাপে নেউলে ছিল, বড় হলে নিশ্চয়ই আমে দুধে মিলে একাকার হবে। কিন্তু এ কেমন মিলমিশ। তার মনে হলো আলতাকে একবার জিজ্ঞেস করে শিশির তাকে প্রেম ভালোবাসার কথা বলেছি কিনা, কিন্তু এখন জিজ্ঞেস করাটা ঠিক হবে না ভেবে চুপ রইল। সময়ের কাঁটা ঘুরতে ঘুরতে কখন যে সময়টা অতীত করে দিয়ে গেছে কত কি তার হিসেব নেই এখন আর। শিশির বাড়ি ছেড়ে শহরে পড়ে আছে আজ প্রায় 8 মাস হতে চলল। এর মাঝে কত ছুটি পেল সে, তবুও বাড়ি এলো না। পড়াশোনা টিউশনি নিয়ে সে নিজেকে ব্যস্ত রাখছে। মাস দেড়েক আগে শরৎ এসে ঘুরে গেছে দুদিনের জন্য। কোনো এক কাজে এসেছে বলে হোটেলে উঠেছিল। তারপর দুদিন দুভাই মিলে ভালোই ঘুরে বেড়ালো, আড্ডা দিল। এরপর আবার ফিরে গেল শরৎ। শিশিরের ব্যস্ততা বাড়ছে বই কমছে না। প্রবোস্ট স্যার শিশিরকে কেন যেন খুব বেশি স্নেহের ছায়ায় রেখেছেন। এ নিয়ে অবশ্য হলের ভেতর নানা গুঞ্জনও ছড়িয়েছে বেশ। প্রথম প্রথম সবাই ভাবত শিশিরকে স্যার নিজের কোনো কাজের জন্য ব্যবহার করবেন, কিন্তু তেমন কিছুই পরবর্তীতে চোখে পড়েনি। যা পড়েছে তা হলো স্যারের আপন ভাগ্নি, ইডেন কলেজের শিক্ষার্থী, প্রায় আসে টিএসসিতে। নানা অজুহাতে শিশিরকে খবর দেয় দেখা করে। এই নিয়েও রটনা কম নয়। মেয়েটি প্রচণ্ড রকম বাজে চরিত্রের, তাই শিশিরের সাথে তার লেগে থাকাটা সবাই বাজে ইঙ্গিতই বেশি দেয়। শিশির সেসব কানে তোলে না। তার লক্ষ্য এখানে থেকে ভালো একটা রেজাল্ট করা, যা তার বাবার মুখ উজ্জ্বল করবে, তার বাবাকে 10 জনের সামনে গর্বিত করবে। এমন একটা রেজাল্ট তার মূল লক্ষ্য। অন্যথা সে তো গ্রামেই থাকতে চায়, গ্রামের জন্য কিছু করতে চায়। পড়াশোনা শেষ করেই সে বসত গড়বে আপন ভিটায়। দুপুরে তপ্ত রোদে হলে দক্ষিণের ফুলের বাগানে হাঁটছে শিশির। এলোমেলো কিছু ভাবনায় অস্থির হয়ে শিশির হলে ঢুকল। গেইটের দারোয়ান তাকে দেখেই বলল, আপনারে স্যার খুঁজতেছে, এখনো মনে হয় দোতলায় আছে। স্যার বলতে যে দারোয়ান মামা প্রবোস্ট স্যারের কথা বলছেন তা শিশির জানে। এখানে সব স্যারকে নামসহ সম্বোধন করে নিনি, শুধু প্রবোস্ট আশরাফ উদ্দিন ছাড়া। দ্রুত পায়ে দোতলায় উঠতেই তার পাশের রুমের হাবিব ভাই বলল, শিশির কই ছিলা? স্যার তোমার রুমে বসে আছে। এবার শিশিরের টেনশন বেড়ে গেল। কি এমন হলো যে স্যার তার জন্য অপেক্ষা করছে? মাত্রই তো ঘন্টা চারেক আগে স্যারের সাথে ফোনে কথা হলো নতুন একটা টিউশনি নিয়ে। রুমের সামনে এসে দাঁড়াতেই স্যারকে দেখা গেল তারই বেডে বসে আছে। সালাম দিয়ে ভেতরে প্রবেশ করতেই স্যার বললেন, এটা আমার রুলসের বাইরে। আমি একান্তভাবে কোনো স্টুডেন্টের রুমে এসে বসি না। যে কোনো প্রয়োজনে আমি তাদের অফিসে ডাকি, কথা বলি। কিন্তু তোমার বেলায় আমাকে অনেক ব্যাপারে পরিবর্তন তৈরি করতে হয়েছে, যা সকলের চোখে, ইভেন আমার নিজের চোখেও দৃষ্টিকটু। সরি স্যার, তোমার ফোন কোথায়? স্যারের কথায় শিশিরের টনক নড়ল। সত্যিই তো, ফোন কোথায়? পকেট হাতড়ে দেখল ফোনটা সঙ্গে নেই। ঘাবড়ে গেল সে এবার। ঘন্টা চারেক আগেই তো ফোনে কথা হলো, তারপর পকেটেই গুজে রেখেছিল। হতবিহ্বল দেখালো শিশিরকে। এখন তো তার মনে হচ্ছে আজ সে সকাল থেকেই ফোন হাতে নেয়নি। স্যার শিশিরকে লক্ষ্য করে বললেন, তোমাকে এই শহরে পাঠানো হয়েছে পড়াশোনা করার জন্য। বাবার স্বপ্ন ছেলে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়বে, উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে তার সেই পড়াশোনা। সৌভাগ্যক্রমে তুমি হয়েছ মেধাবী, প্রথম দফাতেই এই সিঁড়িতে পা রাখতে পেরেছ। কিন্তু এসবের বিনিময়ে তুমি নিজেকে খুইয়ে দেবে এমনটা তোমার বাবার ইচ্ছে নয়। দীর্ঘ 8 মাসে আমি গত 4 মাস তোমাকে নজরে রেখেছি, তোমার প্রতিটি কর্মকাণ্ড অবজার্ভ করেছি। এত সবের মাঝে দুটো জিনিস আমি অন্য সবার চেয়ে ভিন্ন পেয়েছি তোমার মাঝে। এক, তুমি পড়াশোনার ক্ষেত্রে
সম্পূর্ণ ত্যাগী মানুষ। দ্বিতীয়, তুমি মানসিক দিক থেকে অসুস্থ। শুনতে আজব লাগলো, কোনো এক দিক থেকে তুমি অন্যমনস্ক। তুমি কোনো এক ব্যাপারে প্রচণ্ড অস্থির, ভয়ার্ত আর দুঃখী। এখন সেটা কি তোমার পরিবেশ বদলে শুরু হয়েছে, না অন্য কিছু, তা যাচাই করা উচিত। আমি কেন তোমাকে এত এত সময় ব্যয় করে সঙ্গ দেই, তোমার জন্য ভালো পথগুলো আলো জেলে দেখাতে চাই। তার পেছনে মূল কারণ তুমি নও, তোমার বাবা। আহসানুল্লাহ আমার জীবনে বিশেষ এক ব্যক্তি, আর তার জন্যই তোমার দিকে আমার বিশেষ নজর। তাই আমি সব খবরাখবর তোমার আগে তোমার বাবাকে জানিয়েছে। আর এই ধরো, এই কার্ড রাখো, এখানে একজন সাইকিয়াট্রিস্টের অ্যাড্রেস আছে। সন্ধ্যায় তোমার অ্যাপয়েন্টমেন্ট। প্রভোস্ট স্যার একাই অনেকগুলো কথা বলে বেরিয়ে গেলেন রুম থেকে। একবারও ফিরে তাকাননি শিশিরের মুখের দিকে। তাকালে দেখতেন হতভম্ব শিশিরের চোখে রাজ্যের বিস্ময় ঝিলিক দিচ্ছে। সে মানসিক রোগে ভুগছে বলে গেল স্যার। প্রকৃতির বাইরে ইট পাথরের শহরে তার অসুস্থ হওয়াটা অস্বাভাবিক না, কিন্তু সে তো সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছিল এখানে। এই মুহূর্তে তার ফোনটা খুঁজে পাওয়া জরুরি মনে হচ্ছে। আব্বাকে জিজ্ঞেস করতে হবে স্যার তাকে কি বলেছে। সকাল থেকে আলতা বইয়ের ভাঁজে মুখ গুজে আছে। দুপুরে জোর করে নকশি তাকে ভাত খাইয়ে গেছে। আলতার পরীক্ষা চলছে, দ্বিতীয় সাময়িক, তাই আজ বাড়িতেই সারাদিন। কাল রসায়ন পরীক্ষা, তাই আজ পড়া ছেড়ে উঠছেই না। কতগুলো মাস হয়ে গেল আলতা ঠিকমতো কথা বলে না কারো সাথে। বাইরে খেলতে যায় না। পাখি মারার গুলতি, মার্বেল, লাটিম কিছুতে হাত লাগায়নি সে। আগে তার পাড়ার পিচ্ছি ছেলেপেলেগুলো খেলার সাথে ছিল। আজকাল তার ক্লাসের বান্ধবী অতসী আর শিপ্রা, এই দুইজনই বান্ধবী। মাঝে মধ্যে অতসী আসে তার সাথে দেখা করতে। ফাঁকে অবশ্য সে শরতের খোঁজ নাই খুব। অনেক দিন হলো জানতে পেরেছে শিশির নয়, শরৎ অলিকে পছন্দ করে। তাই সেদিন ঢাকা যাওয়ার আগে শিশির ভাই ফুল নিয়ে গিয়ে শরৎ ভাইয়ের পছন্দের কথা জানিয়েছে অলিকে। শরৎ পছন্দ করল, কখনো মুখ ফুটে বলেনি কথাটা। শিশির তার ভাইকে দেখেছে অলির দিকে কেমন করে তাকায়। প্রায়ই তাদের কলেজের কাছে গিয়ে ঘুরে আসতো। আর একদিন তো শিশিরকে জিজ্ঞেসই করেছিল অলির কথা। সেদিনই শিশির নিশ্চিত হলো ভাইটি তার ক্লাসের মোটামুটি রকম সুন্দরী মেয়েটিকে পছন্দ করে। শরৎকে না জানিয়েই সে অলিকে দেখা করতে বলেছিল। শরৎ যখন শিশিরের ব্যাগপত্র নামিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তখন শিশির দুটো ফুল কিনে ভাইয়ের মনের খবরটা পৌঁছে দিয়েছিল ক্লাসের সেই বান্ধবীটিকে। আর তাতেই রেগে ফুল ছুঁড়েছিল অলি। তার এক কথা, পছন্দ কি তুমি করো? তুমি কেন ফুল নিয়ে তার মনের কথা বলতে এলে? খবরটা যার, সে নিজে দিলেই না হয় ভাবতাম কিছু। ব্যাস, দূর থেকে অতসী যা দেখেছে তাই বলেছিল আলতাকে। পরে সঠিক খবরটা জানতে সময় লাগেনি, কিন্তু শরৎ আর অলির প্রেমটাও ততদিনে হয়ে গেছে। আলতার খুব ভালো লাগে শরৎ ভাই আর অলি আপার কথা ভাবতে। তারা দুজন দুজনকে পছন্দ করে। শরৎ ভাই প্রায় আজকাল ফোনে কথা বলে। আগের মতো আর একেবারে চুপচাপটি নেই। প্রেম মানুষকে কতটা বদলে দেয় তা শরৎ ভাইকে না দেখলে সে জানতেই পারত না। পড়ালেখায় মন বসাতে গিয়ে আলতাকে খুব জোর দিতে হয় মনের বিরুদ্ধে। তার ভালো লাগে এক ধ্যানে চুপচাপ বসে থাকতে, আকাশের দিকে তাকিয়ে থাকতে। ঝুম বৃষ্টির রাতে জানালার পাল্লা খুলে হাত বাড়িয়ে আঙুল ভেজাতো ভালো লাগে। শুধু অসহ্য লাগে নিজের চারপাশে অনেক মানুষের আনাগোনা। আর অসহ্য লাগে স্কুল থেকে ফেরার পথে শাওনের অকাট্য কিছু কথা। শিশির ভাইয়ের সাথে মারামারি করে অনেকদিন চুপ ছিল শয়তান ছেলে। ইদারিং তার পাখা গজিয়েছে তার বাবার কারণে। তার বাপ এবার পৌরসভা ইলেকশনে নাম লিখিয়েছে। জেতার সম্ভাবনা না থাকলেও আজকাল তাদের আশেপাশে অসংখ্য লোকজন আছে। আর তাতেই শাওন এত সাহস দেখায়। আলতা একবার ভেবেছিল শরৎ ভাইকে বলবে, পরে মনে হলো শাওন বাড়াবাড়ি করবে না,
হয়তো 2-4 দিন ঘুরঘুর করে চুপ হবে, কিন্তু কাল তো ভয়ানক এক কথা বলেছে। আলতা পরীক্ষার পর প্রাইভেট পড়ে তারপর বাড়ি ফিরছিল, সাথে অতসীও ছিল। কিন্তু অতসীর বাড়ি বাজারের দিকে, এজন্য বাকিটা পথ আলতা একা আসছিল। পাড়ার মাটির রাস্তায় উঠতেই মোড়ে বটগাছ তলায় শাওন আর 2টো ছেলে দাঁড়িয়ে তাকেই দেখছিল। কাছাকাছি আসতেই শাওন ডাকলো, আলতা শোন। আলতা থামেনি, পা চালাচ্ছিল তড়িঘড়ি, কিন্তু শাওন চেঁচিয়ে বলল, এত ভাগলে লাভ হইব না, আমার কাছে আসতে হইব তোর। ইলেকশনটা শেষ হইলেই তোরে উঠায় আনমু, তখন দেখমু তোর কোন বাপ শহর থেকে আইসা উদ্ধার করে। এবার যারে ধরমু একদম কব্বরে গাইরা দিমু। শাওনের হুমকি স্বরূপ কথাগুলো আলতা বুঝতে পেরেছে কার উদ্দেশ্যে বলা। সে বাড়ি ফিরে কাউকে কিছু বলেনি। একবার মনে হয়েছে মাকে বলবে, পরে মনে হলো এমনিতেই কত রকম চিন্তা নিয়ে থাকে সারাক্ষণ। তারপর মনে হলো মামাকে বলবে, আবার মন বলল মামাকে আর কত জ্বালাবে, যত যা বাড়ির বাইরের দরকার সব তো মামাই দেখেন, পূরণ করেন। মামা নাকি মায়ের খালাতো ভাই, অথচ এই মামা সবসময় আপন মামার মতো আগলে রেখেছেন। খারাপ লাগলো আলতার, কেন তার বাবা নেই পাশে। বাবা বলতে সে শুধু জানে বাবার দ্বিতীয় একটা সংসার আছে, এর বাইরে কখনো কিছু জানতো না, জানতে চায়নি। কিন্তু এখন মনে হয় জানা দরকার বাবা কোথায়, কোথায় বাবার সংসার। সে কি বাবার সন্তান না? তাহলে তার প্রতি অবহেলা কেন? কিশোরী মনের কাঁচা বুদ্ধিতে আলতা চেপে গেছে শাওনের হুমকির কথা। এতে পরবর্তীতে কোনো বিপদ হতে পারে তা সে খুনাক করে আন্দাজ করতে পারেনি। ঋতুচক্রে এবার শীতের শুরু আলতার মন খারাপ দিয়ে। সেই যে শিশির গেল তার নতুন কুড়ির মতন কচি কিশোরী দেহ ছুঁয়ে, এরপর আর সে কচি কিশোরী মন আগের মতো রইল না। দিবানিশা ঘোরের মাঝে নিজেকে লুকিয়ে সে উপলব্ধি করার এক প্রয়াস নিয়ে বেঁচে আছে। সবটা উপলব্ধি শিশিরকে নিয়ে। শিশিরের করা সেই দুঃসাহসিক আচরণ ঠিক ছিল নাকি ভুল, তারই এক বিবৃতি খুঁজে বেড়ায় অবুঝ মন। অথচ কি পাষাণ সেই ছেলেটা যার জন্য অবাধ্য অবুঝ আলতা নিজেকে মুঠোবন্দি করে রাখছে। হেমন্তের সকালকে বড় অপেক্ষা নিয়ে কাটিয়ে এবার শীতের রাত গুনছে সে, রাত জাগা হুতুমের মতো। আগামী সপ্তাহে নির্বাচন, আর তার 2 দিন পরই শিউলি আপার বিয়ে। বাড়িতে কত কাজকর্ম হট্টগোল বেঁধে আছে কাল থেকে। কালই বিয়ের তারিখ ঠিক হয়েছে, আর কালই মামি শিশির ভাইকে বাড়ি আসতে বলেছে। শিশির বাড়ি ছেড়ে গেছে আজ কতগুলো মাস পার হলো। কখনো আলতা উদ্গ্রীব হয় না তাকে একটাবার দেখতে, তার সাথে কথা বলতে। অথচ কাল হঠাৎ কি হলো কে জানে। মামির মুখে শিশির ভাইয়ের আসার কথা শোনার পর থেকে বুকের ভেতর ছলাৎ ছলাৎ এক তরঙ্গের ধ্বনি শুনতে পাচ্ছে সে। রাত ভোর হয়ে কখন যে সকাল শুরু হয়েছে 2 চোখে জাগ্রত পাতা তার কিছুতেই বুঝতে পারেনি। সকালে মা যখন তাকে ডাকতে গায়ে হাত দিল তখন দেখল আলতা জেগে আছে। নকশি অবাক হয়ে প্রশ্ন করল, কি রে, তুই ঘুমাসনি? মায়ের প্রশ্নে হক চকিয়ে যায় আলতা। আমতা আমতা করে বলল, একটু আগেই ঘুম ভেঙেছে। নকশি কথাটা বিশ্বাস করল কিনা তার মুখ দেখে তা বোঝার উপায় নেই। ঘুমকাতুরে মেয়ে, তার যে কোনো অবস্থাতে সকালের ঘুম থেকে কখনোই ডাক ছাড়া সে উঠতে পারেনি। আর আজ বলছে তার নাকি আপনা আপনি ঘুম ভেঙেছে। নকশি ঘর ছেড়ে বেরিয়ে কলপারে যেতে যেতে ভাবছে, এতগুলো মাসেও মেয়েটা সমস্যা সে ধরতে পারল না কেন। আলতাও বিছানা ছেড়ে প্রথমেই ঘরের বেড়ায় লাগানো আয়নাটার সামনে দাঁড়ালো। গভীর মনোযোগে একবার তাকালো নিজের মুখটাতে। চোখ দুটো ফোলা, ডান কাতে শুয়ে থাকায় গালটা একদম রক্তরাঙা হয়ে আছে। নাকের ডগায় একপাশে ছোট্ট একটা তিল আছে তার। একটু খুঁটিয়ে সেটাও দেখলো। তারপরই চোখ পড়ল রক্ত জবার মতো লালচে চিকন দুটো ঠোঁট। সাথে সাথে গাও শিউরে উঠল তার।
মাস কয়েক আগে ওষ্ঠ অধর পিষ্ট হয়েছিল শিশিরের ঠোঁটের ভাঁজে। নিজের অজান্তে আলতার ভেতর বাহির সবটাতে যেন এক ভীষণ ভয়ানক ঢেউ আশ্রে পড়ল শিশির নামের। এ যে এক ভালো লাগা না, অন্য কিছু, কিছুতেই তার মন ঠাউরাতে পারছে না। আজকাল ক্লাসের ফাঁকে প্রায়ই সে শিবটার কাছে প্রেম কাহিনী শোনে। রাজ্যের সকল প্রেমিক প্রেমিকার গল্প যেন শিবরাই জানে। নিষিদ্ধ এক ভালো লাগার তৈরি হয় সেই গল্প শুনে, আর তৎক্ষণাৎ মনের ভেতর মাথাচাড়া দিয়ে ওঠে শিশির বেলা। কোন এক শীত সকালে শিশিরে ভেজা ঘাসের পরে বসে শিশির আর আলতা মন ভোলানো কল্পনা সাজায়। তার বান্ধবী অতসী নতুন নতুন প্রেমে পড়েছে। সেই বান্ধবীও সে প্রেমিকের গল্প করে। তার মা তাদের সমাজ ক্লাস নেয়। সেই ক্লাসেই পড়ার ফাঁকে বয়সের দোষ বলে কিছু কথা জানিয়েছে। মেয়ে নয়, শুধু ছেলেদের উদ্দেশ্য বলেছিল কিছু কথা। আবেগী বয়স, রঙিন পাখনা আর জগৎ সংসারের আসল রূপ সবকিছুতে অবগত করানোর এক অনন্য চেষ্টা ছিল নকশির। তার ধারণা এটাই সঠিক সময় ছেলে মেয়েগুলোকে সাবধান করার। আলতা তার মায়ের বলা সব কথা মনোযোগে শুনেছে, মনে মনে প্রতিজ্ঞাও করেছে সে সতর্ক থাকবে। প্রেম ভালোবাসার মোহে নিজেকে ভাসাবে না। কিন্তু হায়, এ তার কি হলো? এতদিন শিশিরের ওপর আলগা এক অভিমান, না রাগ, যেন পাতলা আস্তরণের মতো জমেছিল। কাল থেকে হঠাৎ করে আর সে আস্তরণ থাকছে না মনের ওপর। তার অজান্তেই মন শিশিরের অপেক্ষায় জ্বলে যাচ্ছে। হঠাৎ করে এক অদম্য পিপাসা জেগে গেছে শিশিরকে এক পলক দেখার। আচ্ছা, শিশির ভাইও কি ভাবে তাকে একটাবার দেখার কথা? কই, এতগুলো দিনে কখনোই তো মা কিংবা মামিকে জিজ্ঞেস করেনি আলতা কেমন আছে। একটাবারও জানতে চায়নি আলতা কি ঠিকমতো পড়াশোনা করছে। অভিমানের মেঘ জড়ো হয়ে গেল মনের আঙিনাতে। আলতার মনে হলো আজ দিনটা ভারী অস্থিরতায় কাটবে। শিউলি আপার পাশে বসে 2 মাস পরে এইচএসসি ফাইনাল পরীক্ষা দেবে। আর ঠিক এ সময় এসে জুটল খুব ভালো এক বিয়ের প্রস্তাব। শরৎ বোনকে আরও পড়াবে বলে প্রথমে বিয়েতে অমত করল, পরে পাত্রের খোঁজ নেওয়ার দেরি করেনি। পাত্রের বাড়িঘর দেখতে যাওয়ার দিন কথা ছিল শিশির আসবে, কিন্তু তার কোন ছাত্রীর পরীক্ষার জন্য আসতে পারেনি। আলতা সেদিনও শিশিরকে নিয়ে এতটা ভাবেনি, কিন্তু এখন তার ভাবনা কিছুতেই সরছে না। শিউলি তার ঘরে বসে হাতের নখে মেহেদি দিচ্ছিল, আর আলতাকে ডাকলো চুলে একটু তেল মেখে দিতে। আলতা তেলের বাটি নিয়ে বিছানায় বসতেই শিউলি পিড়ি পেতে নিচে বসল। আঙুলের ডগায় বাটি থেকে তেল নিয়ে কয়েকবার শিউলি চুলে দেওয়ার পর ঘুমে আর বসতেই পারল না। প্রচণ্ড রকম বিরক্তিতে তেতো হয়ে ধমকে উঠল শিউলি। কি শুরু করলি আলতা? তেল না দিয়ে ঝিমাচ্ছিস কেন? রাতভর কি না ঘুমিয়ে চুরি করেছিলি? আকস্মিক ধমকে চমকে তাকালো আলতা। ঘুম তার চোখে আঠার মতো লেগে আছে। শিউলির ধমকে সে চমকে গেল, ঘুম দূর হয়নি এক বিন্দু। কোনো মতে বলল, আমার অনেক ঘুম পাচ্ছে আপা, আমি তেল দিতে পারবো না এখন। এ কথার পর আর আলতার হুঁশ নেই। সে বালিশ টেনে সেখানেই শুয়ে পড়ল। বিড়বিড় করে 2-4টা গাল পেরে শিউলি তেলের বাটি নিয়ে চলে গেল কাকির কাছে। আবহাওয়া পরিবর্তন হচ্ছে গ্রামের দিকে, শহরে এখনো কিছুই টের পাওয়া যাচ্ছে না। শিশিরের মনে হয়েছিল এবারে শীতটাকে সে খুব মিস করবে, কিন্তু কাল মায়ের কাছে শিউলির বিয়ের কথা শুনে একটু স্বস্তি হলো। আপাতত পড়াশোনাতেও একটু ফাঁক দেওয়ার সুযোগ হয়েছে, যদিও তা তাকে ফিরিয়ে একদম নাকানি চুবানি অবস্থায় পড়তে হবে। তবুও এবার একটু ফেরা দরকার আপন সেই পুরনো নীড়ে। দেখা দরকার আপন মানুষগুলোকে কেমন আছে তারা, আর তার শাসনের বেড়িবাঁধ থেকে ছাড়া পেয়ে কেমন আছে সেই চঞ্চল পাখিটা। আলতার কথা মনে হতে শিশিরের ঠোঁটে এক চিলতে রহস্যজনক হাসি ফুটল, যে হাসির অর্থ তার নিজের কাছেই দুর্বেদ্য।
সময় কত দ্রুত বদলে দিল তাকে নাকি তাদের। আম্মা ভীষণ পেঁচিয়ে কথা বলে কয়েক মাস ধরে, প্রায় প্রত্যেক কথাতে আলতাকে টেনে আনে। আলতারও নাকি খুব পরিবর্তন ঘটেছে, কিন্তু সেই পরিবর্তনগুলো কি তা খুব সতর্কতার সাথে লুকিয়ে যায় আম্মা। শিশিরের তখন খুব বলতে ইচ্ছে করে, আম্মা জিলাপির মতো এত না পেঁচিয়ে বলেন তো, আলতা কি করে এখন, সে কেমন বদলেছে। মন বলল মুখে বলার সাহসটা কেন জানি হয়ে ওঠে না তার। সাহসের কমতি তার কখনোই ছিল না, কিন্তু আলতার ব্যাপারে এত কেন দ্বিধা এলো, নাকি সে রাতে করা নিজের অন্যায়টার জন্যই সে এত সংকুচিত হয়ে পড়ে আলতার কথা বলতে। এ সপ্তাহে কলেজের ছাত্রীটার প্র্যাকটিক্যাল আছে একটা, তারপরে মোটামুটি স্কুল কলেজে 2 জায়গার ছাত্রছাত্রীরই পরীক্ষা সমাপ্তি। 5টা স্টুডেন্টের মধ্যে 3টাই মেয়ে, আর তাতে 2জনই ক্লাস 10-এর। শিশিরের বিরক্তি তুঙ্গে এ 2জনকে পড়াতে। খুবই বিচ্ছু আর চটপটে স্বভাবের, ঠিক যেন আলতার মতো। কিন্তু বিরক্তির মূল কারণ 2টো মেয়েই পড়ায় কম, তার ওপরই মনোযোগ বেশি দেয়। বয়সটা তারও ঠিক ভারী নয়। এই বয়সে মেয়েরা কাছ থেকে যেচে পড়ে যে পাত্তা দেয়, তা বোধ করি বেশিরভাগ ছেলের পক্ষে এড়িয়ে যাওয়া মুশকিল। শিশিরেরও তেমনই অবস্থা, তবু মনের খুব গহীনে কোথায় এক চঞ্চল চড়ুইয়ের বসবাস তাকে বেঁধে রেখেছে নিজের মাঝে। হাতে গুনে আর মাত্র কয়টা দিন, তারপরই দেখা মিলবে তার পাখিটির। ভাবতে হাতটা আপনা আপনি উঠে এলো বুকের বাঁ পাশটায়। চোখ বুজে কয়েক পল কেটে গেল সেই মুখটাকে মনে করে। চোখের তারায় ভেসে ওঠে সেদিনের মুখচ্ছবি, যেদিন অঙ্গে শাড়ি আর খোপায় ফুল বেঁধেছিল মেয়েটা। এক মুহূর্তে কত বড় হয়ে গেল সেদিন আলতা। ঠোঁটের কোণ প্রশস্ত হয়ে হাসি ফুটল শিশিরের অধরে। সেই ছোট্টবেলা থেকে একই বাড়িতে ছিল। কৈশোরেও তার মনে কোনো ভাবান্তর ছিল না আলতাকে নিয়ে, না অন্য কোনো মেয়েকে নিয়ে। আর এখন দিনের আলো ফিকে হয়ে আসছে। সপ্তাহের 6 দিনে 3 দিন করে ভাগ করা টিউশনিগুলো আর 2টো টিউশনি ছিল, কিন্তু একজন অসুস্থ, ফোন করে জানিয়েছে অন্যজন পড়বে সন্ধ্যা 7টা থেকে 8টা। এখনো হাতে অনেকটা সময় আছে ভেবে শিশির প্রভোস্ট স্যারের দেওয়া কার্ডটা খুঁজে বের করলো। ফোন করে জানা গেল আজকে কোনো সুযোগ নেই দেখা করার, কালকে একটা সময় পাওয়া গেল। স্যার যা বলেছেন প্রথম কিছুদিন শিশির মানতে পারেনি, কিন্তু আজকের ভাবনা অন্যরকম। তার মন বলছে সত্যিই যদি অসুস্থ হয়ে থাকে তাহলে সময় থাকতেই তা নিরাময় করা জরুরি। বাড়ি ফিরে মায়ের সব প্রশ্নের উত্তর সে দিবে। গ্রামের মেঠো পথে আর বাজারের প্রতিটি চায়ের দোকানে নির্বাচনের গরম হাওয়া বইছে। শিশির আজ বাসে না এসে ট্রেনে করে এসেছে গ্রামে। রেল স্টেশনে নেমেই সে অটো খোঁজ করল। গ্রামে এখন 3 চাকার অটো চলে খুব। রেল স্টেশন থেকে তাদের গ্রামে পৌঁছতে অটোতে কম করে হলো আধ ঘন্টা লেগে যাবে। এদিকে নির্বাচনী গরম পরিবেশ স্টেশন এলাকায়ও কম নয়। শরৎ বলেছিল শিশিরকে, যেদিন আসবি আমায় আগেই জানাবি, অটো ঠিক করে পাঠিয়ে দেব। সে ইচ্ছে করেই জানায়নি। বিয়ে বাড়ি, হাজারটা কাজ থাকবে, সে একাই পৌঁছতে পারবে। নিজের গ্রাম, নিজের বাড়ি বলে কথা, কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছে। এদিক থেকে কোনো অটো গ্রামের দিকে যাবে না। ইলেকশনের রমরমা আয়োজনে বাড়ি এসে বিপদে পড়ল যেন। কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে মনে পড়ল সে এখানকারই ছেলে। মেইন রোড ছেড়ে ক্ষেত পেরিয়ে নদী পার হয়ে সে গ্রামের ভেতর দিয়েই সহজে যেতে পারে। এতে রাস্তাঘাটের ভিড় হট্টগোল সহজে এড়িয়ে যাওয়া যাবে। যেমন ভাবনা তেমন কাজ। স্টেশন ছেড়ে সে ক্ষেতের আইলে নামল। 10 মিনিটে এই গ্রাম পেরিয়ে নদীর পার গিয়ে বাঁধল বিপত্তি। ঘাটে নৌকা থাকলেও মাঝি নেই একজনও। মাথার ওপর সূর্য তেতে উঠেছে। সেই রাত ভোর হবার পরপরই সে হল থেকে বেরিয়েছিল। মাঝে এক স্টেশনে নেমে পাউরুটি দিয়ে চা খেয়েছিল। 4 ঘন্টার পথে সে আর 1 ফোঁটা পানিও পান করেনি।
খুব সম্ভব এতগুলো দিন পর বাড়ি ফেরার উত্তেজনায় সে তৃষ্ণা খিদে সব ভুলে গিয়েছিল। জীবনে প্রথমবার সে সবাইকে ছেড়ে দূরে ছিল, বহু দূরে। আজ কতগুলো দিন পর সামনে থেকে দেখবি প্রিয় মুখগুলো। কিন্তু এই নদী কি করে পার হবে এখন? আবার উল্টো ফিরে স্টেশনের দিকে যেতে কতটা মাঠ ঘাট পেরোতে হবে ভাবতে শরীরের শক্তি নিঃশেষ হয়ে এলো। কিছু করতে ইচ্ছে হলো না তার আর, তাই ব্যাগটা পাশে রেখে নদীর পাড়ে মাটিতে বসে পড়ল। কয়েক মিনিট মাথাটা নিচু করে চুপচাপ বসে থাকার পর কানে এলো বাচ্চাদের আওয়াজ। ডান দিকে কাঁধ ফিরিয়ে দেখল 10-12 বছরের 3টা ছেলে। খুব সম্ভব তারা নির্বাচনের কিছু পোস্টার নিয়ে টানাটানি করছে। শিশির ডাকলো তাদের, কিন্তু 3 জনের কেউই তার দিকে ফিরে তাকালো না। নিজেদের কাজে ব্যস্ত তারা। শিশির আবারও ডাকলো, এবার ডেকে বলল, আজকে ইলেকশনে কে জিতবে? এবার যেন তারা উৎসুক হলো। 3 জনে এগিয়ে আসতে আসতে বলল, আমাগো এলাকার মাতবর তমিজউদ্দিন চেয়ারম্যান হইব। শিশির খুব ভালো করে তাকালো। ছেলে 3টা কৈশোর ছুঁইছুঁই, অথচ তাদের গলা স্বর আর কথা বলা এখনই কেমন তেজালো ভাব। সে তাদের দৃষ্টি আকর্ষণ পেয়ে বলল, তোমাদের মধ্যে নৌকা কে চালাতে পারো? মানে একাই নদী পার হতে পারো নৌকা নিয়ে? 3 জনের মধ্যে একজন দেখতে লম্বা চওড়া যেজন, সে বলল, আমি পারি। ওরাও পারে, তয় আপনারে পার করতে পারুম না। আমি তোমাদের নৌকা ভাড়া দেব, লাগবো না আপনার ভাড়া। এই নৌকা কি আমগনি? আমি তোমাদেরও দিব, সাথে নৌকা যা তারটাও দিয়ে যাব। তোমরা দিয়ে দিও নৌকার মালিককে। খুব বিপদে পড়ে গেছি আমি। আমার বাড়ি পদ্মাদিঘি গ্রামে। শিশিরের কথা শুনতেই ছেলে 3টা হেসে উঠল, যেন পদ্মাদিঘি নামটাতে হাস্যকর কিছু লেগে আছে। হাস্যকরই বটে। আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এ গ্রামের একজন আর পদ্মাদিঘি গ্রামের একজন। পদ্মাদিঘির প্রতিদ্বন্দ্বী হারবে তা নিশ্চিত আগে থেকেই, তা জানে বলেই হয়তো ছেলেগুলো এত হাসছে। শিশির হাল ছাড়ল না। সে আরও কিছু কথা বলে রাজি করালো। 3 জনে একসাথে নৌকায় উঠে শিশিরকে নদী পার করলো। শিশিরও উপকারটুকু পেয়ে 3 জনেই 50টি করে টাকা দিল। 3 জনের কাছে 50টি টাকা পরিমাণে অনেক বেশি। নৌকাওয়ালার টাকা আর তারা নিল না। নিজেদের লাভে মহা খুশি। তাদের কথা তখন, যার নৌকা এত জানবই না। শিশির অবাক হয় বাচ্চাগুলোর কথা শুনে, আর মনে পড়ে আলতার কথা। সেও এমন সব কত যে কাণ্ড করত। নিজের বুঝটুকু বুঝে অন্যেরটা ফেলে চলে আসতো। হাসতে হাসতে এগিয়ে গেল শিশির বাড়ির পথে। নদী পেরিয়ে ক্ষেত, তারপর মাটির আঁকাবাঁকা রাস্তা ধরে একেবারে বাড়ি এসে পৌঁছল। 2 দিন পর বাড়িতে বিয়ে, অথচ কোনো হইচই নেই দেখে কিছুটা মন খারাপ হয়ে গেল শিশিরের। শিউলির বিয়ে, অথচ বাড়ি ফাঁকা। গেট খোলাই ছিল। সে বাড়ির ভেতরে ঢুকতেই দেখল উঠোনে তাদের ঘরের সামনে যে কামিনী ফুল গাছটা, তার গোড়ায় বসে আলতা তার পায়ে আলতা দিচ্ছে। মাথার উপর থাকা সূর্যের তেজটা হঠাৎ করেই যেন বরফ শীতল হয়ে শীতল করে দিল শিশিরের গা। তার পায়ের গতি ধীর হয়ে এলো আপনা আপনি। আলতা তখনও দেখেনি শিশিরকে। সে নিচু হয়ে আলতা লাগানোতে ব্যস্ত। কেমন আছিস? শিশিরের হঠাৎ প্রশ্নে থেমে গেল আলতা। হাতে থাকা আলতার তুলিটা ছলকে পড়ল মাটিতে, সাথে আলতা ভরা বোতলটাও। ভীত হরিণীর ন্যায় চোখ দুটো ভয়ে ছোট ছোট হয়ে গেছে। থরথর করে কাঁপছে তার শরীর। এত ভয় কিসে পেল ভেবে পায় না শিশির। সে আবারও কথা বলল, কি হয়েছে? ভয় পেয়ে গেলি কেন? আর বাড়ির সকলেই বা কোথায় গেছে? আলতা মুখ তুলে এখনো তাকালো না। সাহসী হচ্ছে না। মাথা তুলে তার মুখটা দেখে। গত 4টা দিন কি যে অসহনীয় লজ্জা আর ভয় মিশ্রিত হাজারটা কল্পনা কল্পিত হয়েছে তার মনোরাজ্যে শিশিরকে নিয়ে। আজ হয়তো তাকে সামনে দেখে সেসবই আড়ষ্ট করে দিল। কি যন্ত্রণা! এমন কেন হচ্ছে?
কানের ভেতর শো শো আওয়াজ, আর বুকের ভেতর দামামা বাজছে কেন শিশির ভাইয়ের কণ্ঠ শুনে। এদিকে শিশির অপেক্ষা করছে তার প্রশ্নের জবাবের। কথা বলিস না কেন? ভোট দিতে গেছে মামা মামিরা, শরৎ ভাই, শিউলি আপা আর আম্মায় শহরে গেছে মার্কেট করতে। এইটুকু বলতেই হাফ ধরে গেল আলতার। বুক শুকিয়ে চৌচির হয়ে এলো। মনে হলো মরুভূমির মাঝে প্রচণ্ড খরতাপে তার ভেতরটা পানি শূন্য। কেউ যদি এক ফোঁটা পানি দেয় তবে এই মুহূর্তে তার প্রাণটা বেঁচে যাবে। তার 15 বছরের জীবনে এত ভিন্ন অনুভূতি সে আগে কখনো টের পায়নি। এই অনুভূতিতে পিষ্ট হয়ে চোখ ছলছলে হয়ে উঠেছে। শিশিরের দিকে একবারও চোখ তুলে তাকালো না, অথচ শিশির অপেক্ষা করছিল আলতা তাকে একটিবার তাকিয়ে দেখুক। তার ইচ্ছে পূরণ হলো না। চুলায় কিছু পুড়ছে কথাটা বলেই সে উঠে চলে গেল। আর হতভম্ব শিশির সেই রাতের কথা ভেবে অপরাধ বোধে নুয়ে পড়ল। মন বলল অযাচিত হলেও সেদিন সে অন্যায় করেছে। মাস্টার বাড়িতে অনুষ্ঠানের আমেজ শুরু হয়ে গেল সন্ধ্যার পরপরই। এলাকায় শোরগোল বন্ধ হয়ে গেল নির্বাচনের। শাওনের বাবা হেরে গেছে বলে এলাকার উত্তেজনা, মিছিল সব বন্ধ হলো। কিন্তু এলাকার স্তব্ধতা ছাপিয়ে মাস্টার বাড়ির হট্টগোল সবাইকে খুশির জোয়ারে ভাসালো। আজকে রাতটা পার হলেই কাল গায়ে হলুদ। বাড়িতে প্রথম বিয়ে উপলক্ষে আয়োজন অনেক করা হচ্ছে। সময় কম দিয়েছে পাত্রপক্ষ, তবুও শরৎ নিজের সবটা দিয়ে বোনের জন্য অনুষ্ঠান করছে। সন্ধ্যার পরে ডেকোরেশনের লোক এলো। ছোট বড় কয়েক রকম মরিচাবাতি লাগিয়ে দিচ্ছে। আজ সারা রাত জ্বলবে এই আলো। শিউলির খুব শখ, তার বিয়েতে গান বাজনা হবে। তাই সন্ধ্যার পরই শিশিরকে পাঠানো হলো সে ব্যবস্থা করতে। রাত ভোর হলো নানা কাজকর্মে। সকালে সূর্য ওঠার আগে আজ আলতার ঘুম ভাঙল। শীত এখনো জাঁকিয়ে আসেনি, তবুও ভোরবেলাটায় ঘাসের ওপর শিশির জমে। আবছা কুয়াশায় বাড়ির আঙিনার ছবিটাও অস্পষ্ট লাগে। কালকে পায়ে দেয়া আলতা ধুয়ে মুছে গেছে রাতে পা ধোয়ার সময়। এখনও সে আলতার ছাপ পায়ে লেগে আছে। খালি পায়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল সে তার মায়ের লাল রঙা চাদরটা গায়ে পেঁচিয়ে। শিশিরদের ঘরের পেছনে ঘাস থাকে সবসময়। সে ঘাসে এখন শিশির জমেছে বিন্দু বিন্দু। কিশোরী মনটা আবারও চঞ্চল হয়ে উঠছে আলতার। ঘোর লাগছে মনের কোণে এই শীত বাসন্তী হাওয়ার মতো। আলতার বোতলটা নিয়ে সে বেরিয়েছে। রান্নাঘরের পিঁড়িতে এনে বসে পড়ল ঘরের পেছনে। পা ফেলে সে আলতা আঁকল পায়ের গোড়ালি থেকে আঙুল পর্যন্ত। পা দুটো তার ঘাসের ওপর রাখা বলেই শিশির ফোঁটা আলতায় মিশে গড়িয়ে পড়ছে ঘাসের ওপর। আর এই শিশিরে ভেজা আলতা মুগ্ধ চোখে দেখছে কেউ জানালার পাশে দাঁড়িয়ে। আলতার খেয়াল নেই সেদিকটায়। সে এক মনে ভারী মিষ্টি হেসে আলতায় পা রাঙালো। আর মনে মনে ভালো তার সামনে বসে শিশির ভাই তাকে ঠিক এমন করেই আলতায় রাঙিয়ে দেবে। নিজের ভাবনায় নিজেই চমকে উঠল আলতা। কাল রাতে সে লুকিয়ে লুকিয়ে দেখেছে শিশিরকে। অনেক বদলে গেছে শিশির ভাই। আগে তার মুখে দাড়ি গোঁফ কখনো চোখে পড়েনি, কিন্তু কাল দেখল গাল ভর্তি ছোট দাড়ি আর মাথার চুল আগের চেয়েও ঝাঁকড়া। গায়ের রংটাও কি বদলে গেছে কিছুটা। এমনই মনে হলো আগের শিশির ভাইয়ের শ্যামলা চেহারায় কেমন এক রাগী ভাব স্পষ্ট ছিল, কিন্তু এবার তার রং বদলে একটু ফর্সা ফর্সা লাগলো। আচ্ছা, শিশির ভাইও কি মেয়েদের মতো মুখে মেকআপ করেছিল কাল, নাকি সত্যিই সে অমন ফর্সা হয়ে গেছে? এত সকালে আলতা পরিস কি জন্য রে? জানালা থেকে শিফা কথাটা বলে একগাল হাসল। সে হাসিতে দুষ্টুমি ভাসছিল। মামি প্রায়ই কেমন যেন প্রায়ই তার সাথে রহস্যমাখা কথা বলে। আগে এমন ছিল না তো। সে মামির দিকে তাকিয়ে থাকতে পারল না। লজ্জা লাগছে খুব। শিফা আবারও কিছু বলতে যাচ্ছিল, তখনই আহসানুল্লাহ জানালার সামনে এসে দাঁড়ালো। তোরা মামি ভাগ্নি এত সকালে কিসের গল্প জুড়ে দিলি?
আমাকে 1 কাপ চা খাওয়ালে তো পারিস। আদরে গলায় বলল আহসানুল্লাহ। শিফা বলে উঠল, রাখো তো তোমার চা, মেয়েটা কত বড় হয়েছে দেখছো। ভাবছি বড় মেয়ে বিধি হতে নকশিকে বলে এরও একটা ব্যবস্থা করে রাখবো। আহসানুল্লাহ হায় হায় করে উঠল কথাটা শুনে। খবরদার, শিউলিটাকে তো কলেজও শেষ করতে দিলে না বাড়িতে, কালই পরের ঘরে চলে যাবে মেয়েটা। আহসানুল্লাহর মুখের কথা শেষ হতে শিফা বলে উঠল, এর জন্যে একে আর পরের ঘরে দিব না। আহসানুল্লাহ বোকার মতো তাকালো শিফার কথায়। কি বলল সে? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।